শাহজাহান তখনও বুড়ে হার মে তব্বি হিম্মত বাকি, 1500 মাত্র লোক, তাদের নিয়ে শাহজাহান বললেন যে আগ্রা ফোর্ট বন্ধ করো, আওরঙ্গজেবকে ঢুকতেই দেবো না আমি। হারানোর পরে সুজাবার যখন পালিয়ে যাচ্ছেন তখন নিজের ছেলে মোহাম্মদ সুলতান তাকে পাঠালেন, তুমি পেছনে গিয়ে ধাওয়া করে ওকে মেরে এসো। মোহাম্মদ সুলতানের আবার একটা প্রেম হয়ে গেল এখানে সুজার মেয়ের সাথে, সে তার সাথে প্রেম হয়ে যাতে না আমি তোকে মারবো না। অরঙ্গজেবটা অনেকটা দুর্যোধনের মতো ছিল, মানে উনি ভেতরে যাই করুন না কেন, যেটাই ওনার আলটিমেট উদ্দেশ্য হোক না কেন, সব কটা ডিসিশনের পেছনেই উনি দেখাতেন যে এটার পেছনে একটা আইনি কারণ আছে। শাহজাহান খেতে বসেছেন, সমস্ত ঢেকে ঢেকে খাবার আনা হয়, একটা শাহজাহান খুললেন, দেখলেন এটা দাঁড়ার মাথা। অরঙ্গজেব সারা জীবন যে রাজত্ব করেছেন উনি এটাই মেনটেন করে গেছেন যে আমার কিন্তু রাজত্ব করার ইচ্ছে নেই, তোমরা বলো আমি আজ কালকে চলে যাব। লিটারেলি অরঙ্গজেব এই কথাটা বলেছে যে আমি তো ফকির মানুষ, আমি তো যে কোনো সময় চলে যেতে পারি, ইসলামের জন্য, ধর্মের জন্য এবং দেশের ভালোর জন্য আমি রয়েছি। তবে একটা প্রেম হয়েছিল অরঙ্গজেবের একটি হিন্দু মেয়ের সাথে, জেনাবাদে হীরাবাই নাম, তার প্রভাবে প্রায় কিন্তু এই সমস্ত জিনিস ছেড়ে দিচ্ছিলেন অরঙ্গজেব। কিন্তু হীরাবাই মারা যান, আবার অরঙ্গজেব ফিরে আসেন, কিছুদিন চেক করা হলো, তারপরে যেমন হয় আর কি, প্রতিদিন যদি একই জিনিস আসতে থাকে, বারবার গার্ডরা চেক করছে, দেখছে তো ফলা দিয়ে আসছে, তারপরে চেক করা বন্ধ হয়ে গেল। যেদিন চেক করা বন্ধ সেদিন শিবাজি ওই টকরিতে করে পালিয়ে গেলেন। দারাশিকোর ওয়াইফ, দারাশিকো যখন ওভাবে পালিয়ে যাচ্ছেন, নাদিরা বানি বেগম, উনি মারা যাওয়ার সময় ওনার একটা মাত্র ইচ্ছে ছিল যে আপনি পারস্যে যান। উনি বলেছেন আমার একটাই স্বপ্ন, আমাকে যেন ভারতবর্ষে কবর দেওয়া হয়। হ্যালো ম্যান, ওয়েলকাম টু সোল কানেকশন বৈঠক। আমি অরুণাভ খাসনু, আপনাদের হোস্ট ফর দ্য পডকাস্ট। অলরেডি আপনারা বেশ কয়েকটা এপিসোড দেখেছেন বৈঠকের অ্যাবাউট মুঘলস, মানে মুঘলদের ইতিহাস নিয়ে আমরা একটা কভারেজ করছি অলমোস্ট বলা যায়। বাবার হইলো আবার জ্বর সারিল ঔষধ, এটা আমরা ছোটবেলা থেকে শুনেছি। সো আমরা বাবর, তারপরে হুমায়ুন, তারপরে আকবর, তারপরে শাহজাহান, জাহাঙ্গীর এবং ফাইনালি আমরা ঔরঙ্গজেব এবং বিভিন্ন আরও বাকি জিনিসপত্র নিয়ে কথা বলবো। আগের এপিসোডে আমরা একটা মারাত্মক ক্লিফহ্যাঙ্গারে শেষ করেছিলাম, সেখানে 3 জন একসাথে বেরিয়েছে যুদ্ধ করতে, এরকম একটা জায়গায় শেষ করেছিলাম আমরা। বইটাকে যদি প্রথমবার ক্লিক করে থাকেন তাহলে অবশ্যই আগের এপিসোডগুলো দেখবেন। মুঘলদের নিয়ে আমরা অনেকগুলো এপিসোড করেছি, তাছাড়াও বেশ কিছু বই নিয়ে, বিভিন্ন নতুন নতুন নলেজ নিয়ে প্রেমাশিস এক একটা বই নিয়ে কথা বলে বিভিন্ন দিন। আমি সেটা শোনার চেষ্টা করি, সেটা থেকে নতুন কিছু শেখার চেষ্টা করি এবং চেষ্টা করি আপনাদের কাছেও নতুন কোনো নলেজ পৌঁছানোর। সো আজকে লেটস স্টার্ট দ্য এপিসোড। আমরা তার আগে একটা জিনিস বলে দিই, সেটা হলো প্রত্যেকটা এপিসোডের ক্ষেত্রেই একটা বই রেফারেন্স হিসেবে অবশ্যই থাকে। সেটা হলো এম্পারার্স অফ দ্য পিকক থ্রোন বাই আব্রাহাম এরালি, এবং এই বইটা আমাদের এই পুরো সিরিজটার জন্য রেফারেন্স বই, তাই তো? চলো তাহলে স্টার্ট। মূলত হ্যাঁ, আজকে সেই অর্থে মুঘল সিরিজের লাস্ট এপিসোড, সুতরাং হ্যাঁ, একটা সিরিজ শেষ হচ্ছে, বাট এরপরে আরও অন্যান্য সিরিজ আসবে, সেগুলো যথেষ্ট ইন্টারেস্টিং হবে নিশ্চয়ই। চলো তাহলে শুরু করা যাক। তো আমরা দেখেছি যে শাহজাহান দারাশিকোকে পছন্দ করছেন, কিন্তু তার একটা মৃত্যুর খবর চাউর হয়ে যাওয়াতে বাকি 3 ছেলে এরা যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে। তো আজকে সেখান থেকে শুরু করব এবং একটু বলে দিই যে আজকে এদের খুব ইন্টারেস্টিং পার্ট যেগুলো, তার মধ্যে হচ্ছে এদের যে যুদ্ধটা, এবং সেখান থেকে অরঙ্গজেব কী করে উঠে এলেন। কারণ এই যে 4 জন ছিলেন, দারাশিকো, মুরাদ বখশ, শাহ সুজা এবং অরঙ্গজেব, তার মধ্যে অরঙ্গজেব সবচেয়ে দুর্বল ছিলেন যুদ্ধের ক্ষেত্রে। মুরাদ বখশ মিলিটারিলি সবচেয়ে বেশি সক্ষম, দারাশিকো প্রচণ্ড জ্ঞানী এবং পণ্ডিত একজন মানুষ, শাহ সুজারও নিজস্ব একটা মিলিটারি একটা ছিল এবং অ্যাডমিনিস্ট্রেটর ভালোই ছিলেন, যদিও তিনি বিলাসবহুল জীবন পছন্দ করতেন। অরঙ্গজেব সে অর্থে দুর্বল, কিন্তু এমন অরঙ্গজেব কী করে হয়ে উঠলেন ভারতবর্ষের সেই অর্থে মুঘলদের শেষ সম্রাট। তারপর আমরা অরঙ্গজেবের কাহিনীটা নিয়ে খানিকটা বলবো যে অরঙ্গজেব তো একটা বিতর্কিত চরিত্র, যে অরঙ্গজেব কি রিলিজিয়াস বিগট ছিলেন কিংবা ছিলেন না, সেটা নিয়ে অলরেডি আগের এপিসোডে আমরা কিছুটা কথা বলেছি, সেটা বলবো। এবং তারপরে অরঙ্গজেবকে বলতে গেলে যার কথা না বললেই নয়, সে হচ্ছে শিবাজি। তো আমরা খানিকটা মারাঠাদের ক্ষেত্রে ছুঁয়ে যাব, আমরা বেশি মারাঠাদের নিয়ে কথা বলবো না। এবং তারপর শেষ যখন করব, আমার মনে হয় আমরা যেহেতু লাস্ট এপিসোড, আমরা একটা ওভারঅল মুঘল পিরিয়ড নিয়ে একটুখানি কথা বলে আমরা শেষ করব। বেশ, এই হচ্ছে আজকে উদ্দেশ্য। বেশ, তাহলে শুরু করা যাক। এবার কথা হলো
যে দারাশিকো তো সেখানে আছে এবং তিনি দিল্লিতে আছেন এখন। তিনি বকলমে তিনি রাজত্ব চালাচ্ছেন। শাহজাহান বলে দিয়েছেন তুমি রাজত্ব চালাও, এবং সেই অর্থে রাজা তো হয়ে ওঠেনি তখন দারাশিকো। না, কিন্তু শাহজাহানের সবচেয়ে প্রিয় যুবরাজ তিনি ছিলেন। হিসার ফিরোজা তার জাগির ছিল, মানে যুবরাজ অফিসিয়ালি যুবরাজ, এবং তিনি 4 ছেলের মধ্যে সবচেয়ে বড়ও তিনি সে সময়। অফিশিয়াল দাবিদার। হ্যাঁ, দারাশিকোর সে সময় বয়স 42 আর অরঙ্গজেবের 39। তো দারাশিকো, সুজা, অরঙ্গজেব, তারপরে মুরাদ, এই হচ্ছে এদের বয়সের অনুক্রমটা আর কি। তো এবং বেশ পপুলার প্রিন্স দারাশিকো, তিনি চালাচ্ছেন। এবার একটুখানি আমাদের দারাশিকোকে নিয়ে একটু বুঝে নিই যে দারাশিকো ছিলেন কীরকম মানুষ। আমরা যে পট করে বলে দিলাম সবচেয়ে বড় পণ্ডিত ছিলেন, আমার মনে হয় মুঘলদের মধ্যে সবচেয়ে বড় পণ্ডিত ছিলেন। ও মানে সম্পূর্ণ মুঘলদের মধ্যে? বাবা, এত বেশি পড়াশোনা কেউ করেননি। হুমায়ুন ছিলেন, আমরা দেখেছি হুমায়ুনের একটা সাংঘাতিক পাণ্ডিত্য ছিল, সঙ্গীতের প্রতি প্রেম ছিল, সব মিলিয়ে একটা বেশ লার্নেড লোক ছিলেন। হ্যাঁ, আকবরের মধ্যে নিরক্ষর ছিলেন কিন্তু খুব শিক্ষিত মানুষ ছিলেন। জাহাঙ্গীরের যেমন আর্ট অ্যান্ড ক্রাফট এবং কালচারের প্রতি একটা নজর ছিল, শাহজাহানের আর্কিটেকচারের প্রতি ছিল। দারাশিকো হচ্ছে পণ্ডিত মানুষ, মানে বিভিন্ন ধর্মগ্রন্থ, সে জিউসদের তালমুদ হোক, খ্রিশ্চানদের নিউ টেস্টামেন্ট হোক, সুফি বইপত্র হোক, বা হিন্দুদের বেদ বেদান্ত হোক, উপনিষদ হোক, সব কিছুতে তার পাণ্ডিত্য। আচ্ছা, পলিটিক্স নিয়ে তার পাণ্ডিত্য রয়েছে। তবে সমস্যাটা হচ্ছে তিনি দুটো সমস্যা ছিল, তার মধ্যে একটা হচ্ছে ওই বেশি পড়াশোনা করে ফেলে ওনার মধ্যে একটা আত্মশ্লাঘা তৈরি হয়েছিল, আত্মগরিমা তৈরি হয়েছিল। প্রথমত তার এটা করতেন যে আমির ওমরা যারা ছিলেন, মূলত তো যুদ্ধে এক্সপার্ট আমির ওমরার এই শাহজাহানের সময় রয়েছে, তাদেরকে একটু টন্ট করে কথা বলতেন, তোমরা আর কি বুঝবে, তোমরা কি জানো আর কি, মক করতেন তাদেরকে, স্যাটারিক্যালি কথাবার্তা বলতেন। এই জন্য খুব একটা আমির ওমরাদের মধ্যে উনি পপুলার ছিলেন না। আর দ্বিতীয়ত ওনার মনে হতো আমি সব কিছুই আমার বুদ্ধি দিয়ে জিতে নেব। মিলিটারি ব্রুট ফোর্সের যে একটা প্রয়োজনীয়তা আছে মধ্যযুগে, এটা উনি একেবারেই মনে করতেন না। তো এবং যুদ্ধে খুব একটা বীর উনি ছিলেন না, মুরাদের মতো বা সুজার মতো। যুদ্ধে ওনার খুব একটা ইন্টারেস্ট নেই, সব কিছুই হচ্ছে মাথা দিয়ে স্ট্র্যাটেজি এরকম ধরনের মানুষ। আচ্ছা, তবে ওনার সবচেয়ে বড় যেটা ভুল ছিল সেটা হচ্ছে উনি রিলিজিয়াস টলারেন্ট ছিলেন, রিলিজিয়াসলি। তো এটা ভুল ছিল সে সময় হিসেবে, তো ভুলই, কারণ টলারেন্ট ছিলেন প্রচণ্ডভাবে। যেমন উনি নিউ টেস্টামেন্ট, তালমুদ এগুলো পড়ছেন, শুধু নয়, উনি মনে করতেন যে উপনিষদ হচ্ছে ভগবানের পাঠানো প্রথম বাণী। আচ্ছা, কুরআন তো আছেই, কিন্তু প্রথমটা হচ্ছে উপনিষদ, বেদ না, উনি মনে করতেন উপনিষদ। এবং হিন্দুদের সাথে এবং সুফি সেন্ট যারা সন্তদের সাথে অনেক সময় কাটানো, মানে ফিলোসফি নিয়ে ইন্টারেস্ট ছিল প্রচণ্ডভাবে। পার্সিয়ানে উনি ট্রান্সলেট করছেন উপনিষদ, বেদ, গীতা, রামায়ণ, মহাভারত। হ্যাঁ, তো উনি নিউ টেস্টামেন্ট, তালমুড, তারপর বেদ, উপনিষদ, রামায়ণ, মহাভারত এগুলো সমস্ত পার্সিয়ানে ট্রান্সলেট করছেন। মানে ট্রান্সলেট করেছেন উনি নিজে, মানে পৃষ্ঠপোষকতা নয়, নিজে ট্রান্সলেট করছেন। সেটা তো একটা বিরাট ব্যাপার। তো এসবের ক্ষেত্রে কি হলো যে ওনাকে মনে করা হলো যে উনি এই যে ধর্মের নামে আমরা রাজত্ব চালাচ্ছি, ঠিক আছে, ধর্মের নামে চলছে, তার জন্যে দারাশিকো একটা বড়, এই জন্যে উনি মোল্লাদের বিরাগ ভাজন ছিলেন প্রচণ্ডভাবে। এবং এটাই তার কারণ, অরঙ্গজেবের সাথে তার সমস্যারও এটাই সূত্রপাত। মানে তিনি একটু বেশি টলারেন্ট হয়ে পড়েছিলেন টুয়ার্ডস দ্য আদার রিলিজিয়ন্স। হ্যাঁ, আকবর যেমন একটা দিনাইলাই যখন চালু করছেন আকবর, তখন কিন্তু আকবর চাইছিলেন যে সমস্ত ধর্ম থেকে এই রাষ্ট্র ব্যবস্থাটাকে আলাদা করতে। দারাশিকোর আইডিয়াটা কিন্তু সেটা নয়, সব ধর্মকে একসাথে নিয়ে চলার আইডিয়া, ওই টলারেন্ট হওয়াতে। হ্যাঁ, তো সে আকবরের যেমন, আকবর মূলত একজন পলিটিশিয়ান ছিলেন, একজন রাজা ছিলেন, তার সাথে সাথে উনি সর্বধর্ম সমন্বয়টা চাইতেন।
দারা শিকো কিন্তু তা নয়। দারা শিকো যদি আকবর দ্বারাই প্রভাবিত ছিলেন প্রচণ্ডভাবে, কিন্তু দারা শিকো ছিলেন মূলত ধর্ম সমন্বয়ক, তার সাথে সাথে যুবরাজও ছিলেন। তার মূল আইডিয়া এবং ইন্টারেস্টটা ছিল হচ্ছে সব ধর্ম মিলে কি বেরিয়ে আসছে সেটা বুঝি। আচ্ছা, তার মানে ওর ব্যাপারটা হলো ফিলোসফিটা ইম্পর্টেন্ট, হ্যাঁ পলিটিক্সটা তো আছেই, হ্যাঁ, কিন্তু ফিলোসফিটাই প্রধান। ফিলোসফিটা প্রধান। আকবরের কিন্তু উল্টো ছিল, হ্যাঁ। যে রাষ্ট্র এবং পলিটিক্সটাই প্রধান, তার জন্য যেটুকু ফিলোসফি দরকার আমরা সেটা বার করব। এবং ফিলোসফি যাতে মানে ধর্ম যাতে ডিরেক্টলি বা ধর্ম ফিলোসফির কথা, ফিলোসফিতে একটা পার্ট যেটা আকবরের ইন্টারেস্ট ছিল, ধর্ম যাতে ডিরেক্টলি পলিটিক্সকে প্রভাবিত না করতে পারে সেটাও আকবরের উদ্দেশ্য ছিল। হ্যাঁ, তো এই দারা শিকো যদি ভারতবর্ষের, এটা একটা মতবাদ আর কি, যে দারা শিকো যদি আসতেন অরঙ্গজেবের জায়গায়, তাহলে হয়তো মধ্যযুগ থেকে ভারতবর্ষের, ভারতীয় উপমহাদেশের আধুনিক যুগে পদার্পণটা অনেক বেশি তাড়াতাড়ি হতো। তা না হয়ে অরঙ্গজেবের এসে যাওয়াতে মধ্যযুগেই বেশি কিছুদিন আমরা থেকে গেলাম। কারণ অরঙ্গজেব দারাকে প্রচণ্ড ঘৃণা করতেন তার এই স্বভাবের জন্যে। কারণ অরঙ্গজেব প্রচণ্ডভাবে একজন ধার্মিক অর্থোডক্স সুন্নি মুসলমান ছিলেন। বেশ, প্রত্যেকটা শব্দ ইম্পর্ট্যান্ট, শুধু ধার্মিক নয়, ধার্মিক, অর্থোডক্স এবং সুন্নি মুসলমান। কারণ সুফিদের উনি পছন্দ করতেন না। ইসলাম ধর্মে মধ্যে যতটুকু ফ্লেক্সিবিলিটি আছে অলরেডি সেটা নয়, একেবারে বাই দ্য বুক মানে কোরআন না, মানে একদম ওনার যেটাকে অর্থোডক্স গোড়া যেটাকে বলে, গোড়া হওয়া, সেটা ওনার মধ্যে ছিল। তবে উনি ধার্মিক ছিলেন এতটাই যে যখন অরঙ্গজেব রাজাও হয়েছেন তখনও কিন্তু তিনি মানে খুব বেশি বৈভব একেবারেই পছন্দ করতেন না। ইনফ্যাক্ট ওনার নিজস্ব কোষাগারে যা রাজস্ব আদায় হতো বা কোষাগারে যা আসতো সেটা নিজের উপরে 1 টাকাও খরচা করতেন না। তো কোথায় করতে হতেন? রাষ্ট্রের জন্য। ও আচ্ছা, মানে তার নিজের বিরাট লোভ টোপ ছিল না, সে নিজে ওই টুপি বানিয়ে সেখান থেকে বিক্রি করে যে টাকাটা আসতো বলতে আমার তো এতেই হয়ে যায়। আচ্ছা, জামা কাপড়েও একদম প্রচণ্ড সাধু সন্তের মতন পোশাক পরা, এরকম ধরনের মানুষ ছিলেন এবং নিজেকে বলতেন আমি তো ফকির মানুষ। আচ্ছা, বুঝলাম। তো সেই কারণে গোড়া মুসলিমদের একটা অংশ কিন্তু এখনও অরঙ্গজেবকে খুব পূজনীয় চোখে দেখে। হ্যাঁ, এটা নিয়ে তো একটা কনফিউশন আছেই। কেউ অরঙ্গজেবকে খুব খারাপ বলে, কেউ একেবারে মানে সত্যি মানে পূজনীয় জায়গা থেকে দেখে। যদি শুধুমাত্র একটা থিওক্রেটিক স্টেটের রাজা হিসেবে দেখা যায়, অরঙ্গজেব ওয়াজ দ্য পারফেক্ট রুলার। ধর্মের নামে শাসন অরঙ্গজেবের মতন আর কেউ করেননি। কিন্তু যদি সব ধর্ম সমন্বয়ের দিক থেকে একটা সিনক্রেটিক জায়গায় আমরা পৌঁছানোর চেষ্টা করি, আধুনিক যুগে যেটা হয় যে বিভিন্ন ধর্মের মানুষ রয়েছেন, সবাইকেই সমানভাবে দেখা এবং তাদের সবার জন্য একসাথে ভালোভাবে, এটা যদি একজন রাজার মূল কর্তব্য, তাহলে অরঙ্গজেবের মতন খারাপ মুঘল কেউ ছিলেন না। বেশ, তো সেখানে আমরা আসবো। তবে ওই বললাম যে অরঙ্গজেব খুব ঘৃণা করতেন যে দারা শিকোকে, যে না, আমাদের দায়িত্ব তো মূলত ইসলামকে প্রোটেক্ট করা, তুমি তো এর রাস্তা থেকে সরে যাচ্ছ। তো এই সময়কার কুশীলব কারা, যখন এই সমস্ত চলছে আর কি, যে শাহ সুজা বাংলার, জাহানারা আমরা ছেড়ে এসেছিলাম, জাহানারা দারা শিকোর খুব কাছের বোন, সেটাও বলেছিলাম। আর আরেক বোন যে রসনারা, সে অরঙ্গজেবের খুব কাছের বোন। আচ্ছা, তো রসনারাও কিন্তু খুব মানে মদ্যপান ইত্যাদি করতেন, তবে উনি একটু অতটা মানে খুব ধূর্ত ছিলেন, কিন্তু জাহানারার মতো অত বেশি ট্যালেন্টেডও ছিলেন না, কিন্তু সে পছন্দ করতো অরঙ্গজেবকে। মুরাদ মিলিটারি কমান্ডার, গুজরাতে আছে। এবার এই সবাই চাইছে দারা এবং জাহানারা ছাড়া সবাই চাইছে যে শাহজাহান মারা যাক, কারণ তাহলে পরে তো অ্যাকচুয়াল লড়াইটার কোনো মানে দাঁড়ায়, লেজিটিমেসি হয়। ঠিক, মারা যাওয়ার আগে অবধি তো উনিই রাজা। দারা চাইছেন না, কারণ দারা তো তার নামে বকলমে শাসন করছেনই। কিন্তু যখন এই মৃত্যুর খবর চাউর হলো এবং এসব ঘটনা, তখন দুজন, সুজা বাংলায় এবং মুরাদ গুজরাতে, এরা নিজেদেরকে ইন্ডিপেন্ডেন্ট ঘোষণা করে দিলেন। বললেন আমরা ইন্ডিপেন্ডেন্টলি রাজা। আমরা খুতবা পড়িয়ে দিয়েছে নিজের নামে, পড়িয়ে কয়েন বানানো হয়ে গেছে। তখন এই দুটো ছিল আর কি মেইনলি, যে খুতবা পড়িয়ে দাও এবং নিজের নামে একটা কয়েন বানানো, তার মানে তুমি রাজা ডিক্লেয়ার করলে নিজেকে। তারা পড়িয়ে টড়িয়ে দিয়েছে।
এর মধ্যে দারা কি করলেন, দারা বললেন যে মুরাদকে দাক্ষিণাত্যে পাঠিয়ে দাও, দাক্ষিণাত্যের গভর্নর বেরার বলে একটা জায়গা, সেখানকার গভর্নর হিসেবে পাঠাও। কেন? যদি এই ব্যাপারটাও অস্বীকার করে হতে, তার মানে তুমি রাষ্ট্রদ্রোহ করছো। আর যদি তুমি মেনে নেয় তাহলে তো অরঙ্গজেবের এলাকায় ঢুকছে, তাহলে অরঙ্গজেবের সাথে মুরাদের একটা ঝামেলা হবে। তো অবভিয়াসলি মুরাদ মানলেন না, রাষ্ট্রদ্রোহী ঘোষিত হলো। মুরাদের সাথে অরঙ্গজেবের এই সময় প্রচুর চিঠি চালাচালি হলো। মুরাদ এবং অরঙ্গজেব খুব কাছাকাছি ছিলেন। আদারওয়াইজ অরঙ্গজেব চিরকাল মুরাদকে জেলে পাঠানোর আগে অবধি অরঙ্গজেবের এটা প্রিটেন্স ছিল যে আমি তো রাজা হতে চাই না, কিন্তু আসলে যাই তো, নইলে আর রাজা হলো কেন, নইলে আর মুরাদকে কেন, আমি দেখবো কি যে মুরাদকে কি করে শেষ করা হলো। ইনফ্যাক্ট অরঙ্গজেব মুরাদকে পাদশাজি ডাকতেন। কি বাদশাহ মানে ফার্সিতে বাদশাজি ডাকতেন, আর মুরাদ অরঙ্গজেবকে হজরতজি ডাকতেন। হজরত মানে প্রফেটের নামে। এই ছিল ওদের এটা। তো যদিও অরঙ্গজেবের কাছে প্রচুর সৈন্য, প্রচুর গোলকোন্ডার লুট করেছেন, গোলকোন্ডার প্রচুর সম্পদ, কিন্তু অরঙ্গজেব বলছে আমি তোমার হয়ে লড়াই করব, তুমি লড়ো। কারণ অরঙ্গজেব বুঝতে পারছিলেন একটা জিনিস, যে শাহজাহান যতদিন মারা না যাবে, অরঙ্গজেব এবং মীর জুমলা, ততদিন পর্যন্ত লেজিটিমেটলি আমি ঢুকতে পারবো। কারণ অরঙ্গজেব তো বলছে আমি তো ফকির, আমি তো ধর্মের নামে রয়েছি, যতক্ষণ শাহজাহান মারা না যাবে ততক্ষণ লিগালি ব্যাপারটা হবে না। ঠিক। তো মুরাদকে বলছেন তুমি লড়ো, আমি তোমার সাথে আছি। এদিকে সুজা রওনা দিয়েছেন ওখান থেকে, বাংলা থেকে। যে তুই বললি না তিনজনই রওনা দিচ্ছে, মুরাদ ধীরে ধীরে এগোচ্ছেন আগ্রার দিকে, সুজা রওনা দিয়েছেন ওখান থেকে। অরঙ্গজেব কি করছে এখন? অরঙ্গজেব মুরাদের সাথে ধীরে ধীরে এগোচ্ছে, প্ল্যান করছে, মানে ধরি মাছ না ছুঁই পানি হচ্ছে যে আমরা এগোবো। আগে সুজা। তো দারা তার ছেলে সুলেমান শিকো তাকে পাঠালেন যে সুজাকে নাস্তানাবুদ করো। সাথে পাঠালেন রাজা জয় সিং বলে একজনকে এবং দিলের খান বলে। এবার এখানে শাহজাহানের একটা ভূমিকা আছে। কীরকম? শাহজাহান এই জয় সিংকে বললেন যে দেখো, লড়াই করে তো সুজাকে তুমি ফেরত পাঠাও বাংলায়, কিন্তু ওকে মেরে ফেলো না, ওকে যেন পালিয়ে যেতে পারে যুদ্ধে, এটা তুমি দেখো। এটার কারণটা কি? শাহজাহান তার জীবদ্দশায়, এরপরে আমরা দেখব মুরাদের ক্ষেত্রেও একই কাজ করেছেন উনি, শাহজাহান সবসময় পেছন থেকে কলকাঠি নেড়েছেন যে কোনো ছেলেকে যেন মেরে না ফেলা হয়। আচ্ছা, ওর ছেলেকে, কোনো ছেলে যাতে মরে না যায়। তো দারা লড়াই করতে পাঠাচ্ছে জয় সিংকে এবং সুলেমানকে, কিন্তু জয় সিংকে বলে দিয়েছে শাহজাহান আলাদা করে যে ওকে পালানোর রাস্তা করো। তো সুলেমান হারালেন সুজাকে, সুজা পেছন দিকে গেলেন, বেনারস অবধি এসে গেছিলেন, সেখান থেকে তাকে পেছনে একেবারে মুঙ্গের অবধি পাঠিয়ে দেওয়া হলো, কিন্তু জয় সিংই সেই পাঠানোর বন্দোবস্ত করলেন। এবার তো এবার সুলেমান পাঠিয়েছে, এবার সুলেমান বলছেন না আমি তাহলে যাবো, গিয়ে ওকে ধরে নিয়ে আসবো। তখন দারা বললেন না, মুরাদ আসছে, তুমি এখানে এসো। আচ্ছা, ঠিক আছে। তো সুলেমান আসার চেষ্টা করছেন, কিন্তু ওই জয় সিং যোগ দিলেন ওদেরকে। জয় সিং বেসিক্যালি, সুলেমান ফিরতে পারলেন না আগ্রাতে। যদি ফিরে আসতেন তাহলে হয়তো ভারতবর্ষের ইতিহাস অন্যরকম হতো। জয় সিং ডিফেক্ট করলেন, জয় সিং চলে গেলেন অন্য পক্ষে। ফলে সুলেমানের কাছে সৈন্য সামন্ত আর থাকলো না। সে ঘুর পথে দারার সাথে দেখা করার জন্য দিল্লির ওদিক দিয়ে যাওয়ার চেষ্টা করলেন, সেটাও পারলেন না। সুলেমানকে উনি চলে গেলেন গোয়ালিয়র, গোয়ালিয়র নয়, গারোয়াল। যেহেতু এক সময় দেখবো আমরা যে দারাও হেরে গিয়ে ওদিকে যাচ্ছেন পাঞ্জাবের দিকে, তো সুলেমানও ওদিকে যাওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু গারোয়ালের ওপরে এগোতে পারেননি। গারোয়ালে গেলেন, গারোয়ালের রাজা তাকে থাকতে দিলেন, তার একটা মেয়ের সাথে বিয়েও দিলেন সুলেমান শিকোর। কিন্তু পরে গিয়ে এরা ধরে নিয়ে আসলো অরঙ্গজেবের ফোর্স। আচ্ছা, দাঁড়া একটুখানি ব্যাপারটাকে না একটুখানি আমি আর সাজিয়ে নিই। ঠিক আছে। প্রথম কথা হলো, দারা শিকো 3 ভাই। অরঙ্গজেব বলছেন যে আমি ফকির আদমি, আমার কোনো চাপ নেই। মুরাদকে এগোতে বলছে, মুরাদকে সামনে রেখে ও নিজের কাজ, মানে নিজের উদ্দেশ্য সাধন করার চেষ্টা করছে। কিন্তু ওরা ধীরে ধীরে এগোচ্ছে, সুজা অনেক তাড়াতাড়ি বেনারস পৌঁছে গেছে। ধীরে ধীরে এগোচ্ছে। সুজা এদিকে বাংলায় ছিল, বাংলায় ওকে আক্রমণ করতে যায় হলো আমাদের বাংলায়। ওকে না, সুজা নিজে আসছেন আগ্রার দিকে অনেক তাড়াতাড়ি। রাইট। তো তখন দারা তার ছেলে সুলেমানকে পাঠালেন,
ওর সঙ্গে যুদ্ধ করতে, এবং সেখানে যুদ্ধতে সুজা হেরে যায়। শাহজাহান মাঝখানে যেটা করে সেটা হলো পালিয়ে যেতে সাহায্য করে জয় সিং এর থ্রু। জয় সিং। এবার সুলেমান ফিরে আসছেন, কারণ দাঁড়াও কে বলছে মুরাদও আসবে, তুমি হেরো। কিন্তু ওটা ফেরাটা অনেক লেট হয়ে যায়, কারণ জয় সিং তাকে ছেড়ে চলে যায়, রাস্তা আটকে যায় তার। বেসিক্যালি সৈন্য ছাড়াও গিয়ে কি করবেটা কি। তো ততদিনে আবার দারার সাথে মুরাদের যে লড়াইটা এবং অরঙ্গজেবের, সেটা হয়ে গেছে এবং দারা হেরে গিয়ে পাঞ্জাবের দিকে চলে যাচ্ছেন। তো সুলেমান এবার পাঞ্জাবে গিয়ে দেখা করতে যায়, ওদিকে রওনা দেয় আর কি, মানে আগ্রায় না এসে উল্টো দিকে চলে যায়। কিন্তু পাঞ্জাব অব্দি পৌঁছতে পারে না, গাড়োয়ালে তাকে আটকে যেতে হয়। সৈন্য সামন্ত তো বেশি নেই, গাড়োয়ালের ফোর্টে উনি আটকে থাকেন, রাজাকে থাকতে দেন, মেয়ের বিয়ে দেন। কিন্তু পরে গাড়োয়াল থেকে অ্যারেস্ট করা হয় সুলেমান শিকোকে, অরঙ্গজেবের কাছে নিয়ে আসা হয়। ততদিনে অরঙ্গজেব রাজা হয়ে গেছে। বলছে তো রাষ্ট্রদ্রোহে হেল্প করেছে, একে তো শাস্তি দিতে হবে। সুলেমান বলেন আমাকে মেরে ফেলুন। তখন শাস্তির দুটো পদ্ধতি ছিল, মৃত্যুদণ্ডেরই তিন রকম পদ্ধতি ছিল। একটা তো হাতির নিচে মেরে ফেলা, একটা হচ্ছে বিহেড করে দেয়া। তো সুলেমান বলছেন আমাকে মাথা কেটে মেরে ফেলুন, সবচেয়ে পেইনলেস ডেথ। আমাকে পোস্ত খাওয়াবেন না। পোস্ত খাওয়াবেন না, এটা কি? এটা একটা মৃত্যুদণ্ড ছিল, যে তোমাকে জেলে রাখা হবে এবং প্রতিদিন পোস্ত বাটা খাওয়ানো হবে, শুধু পোস্ত বাটা, অনেকটা করে পোস্ত বাটা। যেহেতু আফিমের থেকে আসে, প্রচুর মানে বাটি বাটি পোস্ত বাটা যদি কেউ দুবেলা খায়, ধীরে ধীরে 1-2 মাসের মধ্যে বা 6 মাসের মধ্যে তার মাথাটা ধীরে ধীরে খারাপ হয়ে যাবে। খারাপ হতে হতে সে পাগল হয়ে মারা যাবে। বাপরে, কি ডেঞ্জারাস। হ্যাঁ, তো গোয়ালিয়র কিন্তু বলেন যে আমাকে পোস্ত খাইয়ে মারবেন না। অরঙ্গজেব সেটাই করেছিলেন সুলেমানকে, পোস্ত খাইয়ে মেরেছিল। হ্যাঁ, গোয়ালিয়র ফোর্টে পাঠানো হয়েছিল এবং পোস্ত খাইয়ে মারা হয়েছিল। গোয়ালিয়র না গাড়োয়াল? গাড়োয়ালে তো উনি ছিলেন, হ্যাঁ, গোয়ালিয়রে প্রিজনে পাঠানো হয়েছিল। তো এটা সুলেমান শিকোর পার্টটা চলে গেল, আমরা একটু এগিয়ে গেলাম সময়, কিন্তু আমরা দারার, মুরাদের এবং অরঙ্গজেবের যুদ্ধটাতে ফিরি। এবার মুরাদ তো এগোচ্ছেন, তো এই সময় যশবন্ত সিং বলে একজন, তিনি এবং কাসিম খান, এদেরকে দ্বারা পাঠালেন লড়াই করার জন্য আমাদের এর সাথে। মুরাদের সঙ্গেই মুরাদের সাথেই প্রধান, মানে সামনে তো মুরাদেরই চেহারা, কিন্তু অরঙ্গজেবের ফোর্সটা রয়েছে ওখানে। আজমেরের দিকে লড়াইটা হচ্ছিল। এই যুদ্ধে লড়াই যখন করতে গেল এরা, তখন দেখা গেল যে প্রায় জিতে যাচ্ছে দারা শিকোর ফোর্স। কিন্তু এই ঘটনাটা বললে তোর আরেকটা যুদ্ধের কথা মনে পড়বে। কাসিম খান তার ফোর্সটাকে আর লড়াই করতে দিলেন না। ও, এটা তো মির্জাফরের মতো, পলাশির যুদ্ধের মতো। হ্যাঁ, পলাশির যুদ্ধের মতন কাসিম খান লড়াইটা করতে দিলেন না, ফলে মানে মুরাদ এবং অরঙ্গজেবের ফোর্স জিতে গেল। আচ্ছা, এবার এটা প্রশ্ন যে যদি মির্জাফর বিশ্বাসঘাতক হয়, তাহলে কাসিম খানও বিশ্বাসঘাতক। দুটোর ফলাফল সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, মানে কাসিম খান না লড়ে শাসনে এসছে কেউ একটা, অরঙ্গজেব এসছে, অরঙ্গজেব শাসনে, আর মির্জাফর না লড়ে ব্রিটিশরা শাসনে এসছে। যদি মির্জাফরকে আপনাদের খারাপ মনে হয়, তাহলে কাসিম খানকেও খারাপ মনে বলতে হবে। ঠিক, প্রিন্সিপাল ওয়াইজ, হ্যাঁ। তুমি যুদ্ধ করছো তো তোমাকে যুদ্ধটা করতে হবে, তুমি তো করতে পারো না, মানে বিশ্বাসঘাতকতা করে উইথড্র করতে পারো একদম। তো যাই হোক, এই তো জিতলেন। এই যুদ্ধটা হারার পরেই দারা শিকো সুলেমানকে ডেকে পাঠিয়েছিলেন যে আশাকে খুঁজতে ওদিকে যেতে হবে না, তুমি চলে এসো, কারণ এখন আমাদের যুদ্ধ করতে হবে। আচ্ছা, কারণ এই সময় শাহজাহান লিখে পাঠান অরঙ্গজেবকে যে তোমরা আগ্রায় এসো, কথা বলি, এইভাবে যুদ্ধ করো না আমার ছেলেরা, আমি তো আছি এখনো, তোমরা কি করছো, এটা তো রাষ্ট্রদ্রোহ হচ্ছে না, আমি জীবিত থাকা অবস্থায় তোমরা এই ময়ূর সিংহাসনে বসার জন্য এরকম লড়াইটা করছো। জাহানারাও চিঠি লেখেন অরঙ্গজেবকে, জাহানারাও লেখেন যে তোমরা যেটা করছো এটা রাষ্ট্রদ্রোহের মতো হয়ে যাবে, এবং দারাকে তো যুবরাজ ঘোষণা করা হয়ে গেছে, তোমরা লড়াইটা করছো কিসের জন্য? তাও আবার বাবার বর্তমানে না। হ্যাঁ, এটা তো ঠিক লড়াই নয়, ঠিক যুদ্ধই নয় এটা। অরঙ্গজেব কিন্তু অ্যাডামেন্ট, অরঙ্গজেব না, ওই কাফিরকে আমি সিংহাসনে বসতে দেবই না। ও, ওইখানে আসলো ধর্মের
প্রথম জায়গা যে কাফের বলে সিংহাসনে বসতে দেবে না, একদমই। সেটাই হলো অরঙ্গজেব প্রথম। সারা জীবন এটা মেনটেন করেছেন যে দারা শিকোকে মারা হয়েছে সে কাফির বলে। বেশ। বলেন যে দারাকে পাঞ্জাবে পাঠিয়ে দাও তাহলে আমি আগ্রায় আসতে পারি, সেটা তো অ্যাকসেপ্টেবল নয়। এবার দারা শিকো নিজে যুদ্ধে গেলেন, উনি যুদ্ধ জানতেন না সেভাবে ভালো, কিন্তু ওনার মনে তো আমি তো জ্ঞানী মানুষ, আমার সাথে কে পারবে যুদ্ধ বুদ্ধি 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 আছে অনেক, পেরে যাবো। পেরে যাও। দিওয়ানে আম দিল্লি, সেখান থেকে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে দারা বেরোলেন যুদ্ধ করতে। রথে করে বেরোলেন কিন্তু। রথে করে? হ্যাঁ, এটা যে ইন্ডিয়ার পুরনো একেবারে মহাকাব্যের থেকে কাস্টম ছিল যে রাজারা রথে করে যুদ্ধে বেরোয়, এটা এরাও ফলো করতেন। ও, যখন বেরোচ্ছেন যুদ্ধ করতে তখন একটা সেলিব্রেটরি মানে সেরিমোনিয়াল একটা রথে করে বেরিয়ে তারপরে হাতি টাতিতে উঠে যুদ্ধটাতে যাবে না। তো এই সময় ওই সমোগড় বলে একটা জায়গা চম্বলের দিকটাতে, এখানে মোটামুটি কিন্তু বাগে পেয়ে গেছিলেন দারা অরঙ্গজেবকে, কারণ অরঙ্গজেব তখন জাস্ট পৌঁছচ্ছেন ওখানে, প্রিপেয়ার হওয়ার সময় পাননি, আর দারার ফোর্স পুরোপুরি রেডি, কারণ দারার সাথে তো পুরো শাহজাহানের ফোর্স, একদম পুরো মুঘল ফোর্সটা আছে। কিন্তু এখানে একটা ঘটনা হলো, অরঙ্গজেব এবং পরবর্তীতে শিবাজি দুজনেই যত যুদ্ধ জিতেছেন তার বেশিরভাগটাই হচ্ছে একটু ছলচাতুরি করে জেতা হয়েছে। কিরকম ছলচাতুরি করলেন এখানে? সেই সময় যুদ্ধ কখন করতে যাবে কি যাবে না তার মধ্যে অ্যাস্ট্রোলজারদের একটা খুব বড় ভূমিকা ছিল, জ্যোতিষদের। তারা বলতেন যে হ্যাঁ তারা নক্ষত্রের সমস্ত হিসেবে এখন আপনার যাওয়া উচিত। অরঙ্গজেব এখানকার এই জ্যোতিষ, দারার যে জ্যোতিষ, তাদেরকে হাত করে এটা করিয়েছিলেন যে জ্যোতিষরা বলবে না আজকে লড়াই করতে যাবেন না অরঙ্গজেবের সাথে, 4 দিন থেকে যান। এই 4 দিনে অরঙ্গজেব নিজেকে প্রিপেয়ার করে ফেলেন। এবং অরঙ্গজেব শুধু তাই করেননি, অরঙ্গজেবের আরও যুদ্ধে আমরা দেখব যে ফেক লেটার পাঠাতেন, ফেক লেটার অফ কনস্পিরেসি। তার মানে পলিটিক্সটা, কূটনীতিটা বুঝতেন আর কি। হ্যাঁ, ফকির আদমিরা কূটনীতি বোঝে না এমন নয়। দারা সমগড় হেরে গেলেন, হেরে ফিরে আসছেন। এবার অরঙ্গজেব সোজা চলে গেলেন, মানে এই দারা হেরে ফিরে এসে লজ্জিত, উনি শাহজাহানের সাথে দেখাও করেননি, নিজের স্ত্রী নাদিরা বানুকে নিয়ে উনি চলে গেলেন পাঞ্জাবের দিকে। হেরে গেছি যুদ্ধ, আর কি আমি মুখ দেখাবো। এদিকে অরঙ্গজেব আগ্রা ঢুকলেন, ঢুকে শাহজাহানকে বললেন যে আগ্রা ফোর্টে ঢুকতে দাও। শাহজাহান তখনও বুড়ে হার মে তব ভি হিম্মত বাকি 1500 মাত্র লোক, তাদের নিয়ে শাহজাহান বললেন যে আগ্রা ফোর্ট বন্ধ করো, অরঙ্গজেবকে ঢুকতেই দেবো না আমি। তো অরঙ্গজেব লড়লেন, অবভিয়াসলি আগ্রা ফোর্ট ফেল, 1500 লোক নিয়ে আর কি পারবে। কিন্তু অরঙ্গজেবের সাথে শাহজাহানের সম্পর্ক এতটাই খারাপ ছিল, শাহজাহানকে যে বন্দি করা হলো সেটা জন্যেও অরঙ্গজেব দেখা করতে গেলেন না শাহজাহানের সাথে। শাহজাহানের সাথে অরঙ্গজেবের কোনোদিন আর দেখা হয়নি। শাহজাহান বন্দি হয়ে গেল। হ্যাঁ, অরঙ্গজেব শাহজাহান মারা যাওয়ার পরে সেখানে ফিউনারেলেও অরঙ্গজেব যায়নি। জাহানারা কোথায় এখন? জাহানারা আছে, ফোর্টেই আছে। জাহানারার সাথে এবার অরঙ্গজেব একটা সন্ধির জায়গা আসলেন যে আমাদের সম্পর্কটা একটু ভালো করো, এবং তাকে তাকে করা হলো আর কি, বেসিক্যালি তাকে পাদশাহ বেগম, মানে সবচেয়ে বড় যে পজিশন সেই পজিশনটা দিয়ে একটা বড় অ্যামাউন্টের টাকা তাকে দেওয়া হলো। রসনারা জাহানারা যখন অরঙ্গজেবের সাথে সন্ধি হয়ে গেছিল তারপরে রসনার কোনো মেনশন নেই, বেশ, যেহেতু জাহানারা অনেক বেশি পাওয়ারফুল এবং ট্যালেন্টেড। এবার আচ্ছা, এই যে সমগড়ের যুদ্ধের দেখ মানে অপটিক্স যেটাকে বলে না পলিটিক্সের, যখন জেতা হলো তখন জেতার পরে ওই মানে একে সমগড়ের যুদ্ধে যখন দারাকে হারানো হলো, সেইখানে দাঁড়িয়েই হাতি থেকে নেমে আমাদের অরঙ্গজেব কাপড় বিছিয়ে সেখানেই নামাজ পড়লেন যে আজকে ইসলাম প্রতিষ্ঠিত হলো এই দেশে আবার। এবং শুধু তাই নয়, উনি মুরাদকে বললেন তুমি হচ্ছে বাদশাহ। আচ্ছা, এটা করলেন? হ্যাঁ, তারপর একদমই মুরাদকে বললেন তুমি, তোমার লক্ষ্যেই তো আমি করছি, मैं तो फकीर आदमी हूँ, झोला उठा के चल दूंगा। তো আমি তোমাকে মানে মুরাদের যে ক্ষতটত হয়েছে সেখানে মলম টলম অরঙ্গজেব লাগিয়ে বলেন এবার আমি তোমার জন্য বাদশাহীর রাস্তা প্রশস্ত করলাম। তো এটা হলো। এবার
এবার সুজাকে ম্যানেজ করতে হবে। সুজা তো এখনো মারা যায়নি। অরঙ্গজেব এটা বুঝেছিলেন যে সবগুলোকে যদি আমি মেরে না ফেলি বা বন্দি না করে ফেলি ততক্ষণ পর্যন্ত আমার শান্তি নেই, ততক্ষণ পর্যন্ত আমি দারাশিকো চ্যাপ্টার শেষ হয়নি, মানে আছে উনি কিন্তু মানে দূরে দূরে চলে গেছে। ওকে আমি দেখছি, সুজাকে আগে ম্যানেজ করতে হবে। বেশ। তো যশবন্ত সিংকে পাঠানো হলো লড়াই করার জন্যে। যশবন্ত সিংকে না, মানে অরঙ্গজেবের পুরো ফোর্সই গেল, যশবন্ত সিংও ছিলেন তার সাথে, রাজা যশবন্ত সিং এবং তার সাথে 14,000 রাজপুত সৈন্য, এরাও সমস্ত ছিল। যশবন্ত সিং অরঙ্গজেবের থেকে সরে এলেন কিন্তু যোগ দিলেন না সুজার ফোর্সে, ফলে এবং এবং সুজা বেশ শক্তিশালী হয়ে উঠেছে কিন্তু তখন, রাজপুতরা চলে গেছে। এবার অরঙ্গজেবকে কিন্তু আবার ওই বাবরের সময় মনে করে দেখ, সংগ্রাম সিংয়ের সময় লড়াইতে একটা বীরত্ব আলাদা করে পার্সোনাল কারেজ দেখাতে হয়। অরঙ্গজেব করলেন কি, নিজের হাতিদের চেইন দিয়ে পা বেঁধে দিলেন, বললে আমার হাতিই নড়তে পারবে না, রিট্রিট কোনো অপশান নয়, সুজার সাথে লড়াই করব, আমি মরে গেলেও লড়াই করব, আমার হাতি সরবে না এখান থেকে। সুজার সাথে লড়াই হলো এবং সুজাকে হারানো হলো। হারানোর পরে সুজা আবার যখন পালিয়ে যাচ্ছেন তখন নিজের ছেলে মোহাম্মদ সুলতান তাকে পাঠালেন, তুমি পেছনে গিয়ে ধাওয়া করে ওকে মেরে এসো। মোহাম্মদ সুলতানের আবার একটা প্রেম হয়ে গেল এখানে সুজার মেয়ের সাথে, তো সে তার সাথে প্রেম হয়ে যাতে বলে, না আমি তোকে মারবো না, গুলরুখ বেগম মেয়েটির নাম। পরে এই মোহাম্মদ সুলতানকেও অ্যারেস্ট করে মেরে ফেলা হয়েছিল অরঙ্গজেবের। তো যাই হোক, সুজা এরপরে পালিয়ে যেতে যেতে একেবারে বাংলায় চলে আসেন। বাংলা মানে একেবারে ইস্ট বেঙ্গল, আরাকান এলাকায় চলে যান, মগদের রাজত্ব যেটা আর কি, মগের মুল্লুকে চলে যান এবং পরে মগরাই ওকে মেরে ফেলে। সুজা হ্যাড আ ভেরি ব্যাড আর কি এন্ড। দারা তো এখনও শেষ হয়নি, দারা তো ওদিকে চলে গেছেন। দারা কোথায় গেলেন? নাদিরা বানু বেগমকে নিয়ে। দারা চেয়েছিলেন আমি পারস্যে চলে যাই, ওখান থেকে যদি কিছু সাপোর্ট হয় তো হবে, না হলে আর কি করা যাবে। উনি একবার একটা লড়াই করার চেষ্টা করেছিলেন গুজরাতে এসে, গুজরাতের মানে অরঙ্গজেবের যে শ্বশুর ছিলেন তখন তিনি গুজরাতে, তিনিই টাকা পয়সা দিয়েছিলেন দারাকে লড়াই করার জন্য। সুরাত থেকে কামান টামান কেনা হলো এবং রাজা যশবন্ত সিং যে পালিয়ে এসেছিল সুজার সাথে লড়াই থেকে, সেও বলল দারার সাথে যোগ দেবে। তো ফলে আবার দারার একটা জায়গা তৈরি হচ্ছিল, কিন্তু আবার যশবন্ত সিং ডিফেক্ট করলেন, চলে গেলেন অরঙ্গজেবের সাইডে। ফলে এই লড়াইটাতেও, দেওরাইয়ের লড়াই, সেখানেও দারা হেরে গেলেন। হেরে খুব বাজেভাবে হেরে গেলেন, যে এতটাই খারাপ যে দারাকে পালাতে হলো, পার্সোনালি পালাতে হলো। তার স্ত্রীটি এরা সমস্ত পালকিতে ওয়েট করছিলেন, হাতিতে ওয়েট করছিলেন আজমেরের এখানে। ওদিক দিয়ে পালাতে যাবে, রাজপুত সৈন্যদেরকে রেখে দিয়েছিল যে এদেরকে দেখে রেখো সেফটি, যদি পালিয়ে আসতে হয় তাহলে আমি এদেরকে নিয়ে চলে যাব এখান থেকে। যখন শোনা গেল যে দারা হেরে গেছেন যুদ্ধে, দেওরাইয়ের যুদ্ধে, এই যে রাজপুত সৈন্যরা এরাই সমস্ত পুরো ফ্যামিলিটাকে লুট করলো, দারাকে একেবারে নিঃস্ব করে দিল এই রাজপুত সৈন্যরা। কোনো ক্রমে দারা বেঁচে রান অফ কচ্ছ পার হয়ে আরও ওদিক দিয়ে গুজরাট হয়ে তিনি গিয়ে পৌঁছলেন আফগান এলাকায়। মালিক জীওয়ান বলে এক ভদ্রলোক ছিলেন, ওদিককার গভর্নর। মালিক জীওয়ানকে বাঁচিয়েছিলেন একসময় দারা। শাহজাহান অর্ডার দিয়েছিলেন যে হাতির নিচে ফেলে একে মেরে দাও, দারা বাঁচিয়েছিলেন। তো দারা ভাবলেন এ তো আমার সাথে ধোকাধারি করবে না, কারণ কাউকেই ভরসা করতে পারছি না আমি। মালিক জীওয়ান কিন্তু ধোকাটা দিলেন। মালিক জীওয়ানই অ্যারেস্ট করালেন দারাকে, এবং অ্যারেস্ট করিয়ে একেবারে মানে চেইনে বেঁধে আর কি ওকে নিয়ে আসা হলো দিল্লিতে। বস্তা মানে একদম খারাপ জামা কাপড় পরে, নোংরা জামা কাপড়, হাত পা বাঁধা চেইন দিয়ে, লোহার চেইন শেকল দিয়ে বাঁধা, সেই অবস্থায় তাকে দিল্লিতে হাতিতে করে ঘোরানো হলো। এবার এই সময় একটা দিল্লির মানুষজন খুব দুঃখিত ছিলেন। ইনফ্যাক্ট মালিক জীওয়ানের এগেনস্টে তারা রায়টও করে যে তুমি দারাকে ধরিয়ে দিলে। হ্যাঁ, কারণ লোকজনের তো ভালো লাগতো ওকে প্রচণ্ড। তো অরঙ্গজেব বুঝলেন যে লোকজনের সামনে আমার ভয়টা প্রতিষ্ঠা করা প্রয়োজন, এবং দারাকে মানে খুব খারাপভাবে কি বলবো, মানে লোকজনকে বোঝানো দরকার যে আমি কোথায় আর দারা কোথায়। কিন্তু এখানে একটা জিনিস বোঝা দরকার, এটা আমরা পরেও দেখতে পাবো যে অরঙ্গজেবের রাজত্বে অরঙ্গজেবটা অনেকটা দুর্যোধনের মতো ছিলেন।
মানে উনি ভেতরে যাই করুন না কেন, যেটাই ওনার আলটিমেট উদ্দেশ্য হোক না কেন, সব কটা ডিসিশনের পেছনেই উনি দেখাতেন যে এটার পেছনে একটা আইনি কারণ আছে। তো উনি একটা কনক্লেভ বসালেন যে আপনারা ডিসিশন নিন দারার সাথে কি করা যায়। আগে থেকে সব ঠিক করা আছে। রশনারা এবং শাইস্তা খান এরা মিলে ঠিক করলো যে দারাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। দারাকে শিরোচ্ছেদ করা হলো। দারার তার ধরহীন যে মানে মুন্ডহীন যে ধরটা সেটা হাতিতে করে পুরো দিল্লি ঘোরানো হলো। বাপরে, মাথাটা কি করা হলো? শাহজাহান খেতে বসেছেন, সমস্ত ঢেকে ঢেকে খাবার আনা হয়, একটা শাহজাহান খুললেন, দেখলেন এটা দারার মাথা। বাপরে, এটা ঔরঙ্গজেব করলেন? বাপরে, ডেঞ্জারাস লোক রে বাবা। এর মাঝে দারার সাথে লড়াই করতে যখন যাচ্ছেন, মুরাদ তো আছে। মুরাদকে এবার কিন্তু সেলিব্রেট করছেন, খুব মানে ওকে খুব চাগিয়ে দিচ্ছেন যে তুমিই বাদশাহ হবে, তুমিই বাদশাহ হবে। একদিন খুব খুশি হয়ে মদ টদ খাওয়ানো হলো সাংঘাতিকভাবে মুরাদকে। মুরাদও খুশি। মুরাদ তো মিলিটারি ম্যান জেনারেলি আর সিম্পল, দে আর কারেজেস বাট ভেরি সিম্পল। এত কূটনীতি তারা বোঝে না। তো মুরাদকে মদ টদ খায় যে খুশি, তার টেন্ট এসে গেছে। এবার একটি সেবাদাসীকে পাঠানো হলো, নতুন সেবাদাসী, যে তুমি ওকে একটু মনোরঞ্জন করো। সে সমস্ত হলো। সেই সেবাদাসী আলতো করে মনোরঞ্জনের ফাঁকে মুরাদের অস্ত্রশস্ত্রগুলো সরিয়ে ফেললো। বাহ, মানে পাঠানো ছিল আর কি ব্যাপারটা। তারপর অরঙ্গজেবের সৈন্যরা গিয়ে মুরাদকে ধরে গোয়ালিয়র ফোর্ট বন্দি। তো এই অবস্থায় অরঙ্গজেব সিংহাসনে বসলেন। শাহজাহান আছে বন্দি। শাহজাহানকে বন্দি রাখা হয়েছে এবং বন্দি করে ও বসে পড়লো। হ্যাঁ, মুরাদ এই অবস্থা। সুজা ওদিকে চলে গেছে, দারাকে তো মেরেই ফেলা হয়েছে। দারাই সবচেয়ে বড় প্রবলেম ছিল আর কি। এবং ওই মীর জুমলা একটা প্রয়োজন হয়। মীর জুমলা একটা বড় ভূমিকা পালন করেছেন। ইন্টারেস্টিং ব্যাপার, অরঙ্গজেব সারা জীবন যে রাজত্ব করেছেন উনি এটাই মেনটেন করে গেছেন যে আমার কিন্তু রাজত্ব করার ইচ্ছে নেই। তোমরা বলো আমি আজ কালকে চলে যাব, ফকির আদমি হ্যাঁ, ঝোলা উঠাকে চল দেঙ্গে। লিটারেলি এই কথাটা বলেছে। লিটারেলি অরঙ্গজেব এই কথাটা বলেছে যে আমি তো ফকির মানুষ, আমি তো যে কোনো সময় চলে যেতে পারি। ইসলামের জন্যে, ধর্মের জন্যে এবং দেশের ভালোর জন্য আমি রয়েছি, নইলে আমার কোনো থাকার প্রয়োজন নেই। তার মানে এটা মানে কি বলবো, এটা ভারতবর্ষের ইতিহাস সাইক্লিক্যাল। আমি বলেছিলাম না, ভারতবর্ষের ইতিহাসের মধ্যে একটা সাইক্লিক্যাল একটা কনসেপ্ট আছে। ধর্মের নামে যারা শাসন করে তারা এরকমই। তো এই ফকির আদমি এবার রাজা হলেন ভারতবর্ষের, অরঙ্গজেব। এবার প্রশ্ন হচ্ছে যে অরঙ্গজেবের শাসন কেমন ছিল? অরঙ্গজেবের শাসন কেমন ছিল? হ্যাঁ, মানে একটা জিনিস তো বোঝা যাচ্ছে যে লোকটা খুব একটা সুবিধার ছিল না। না মানে যদি তুই বলিস যে ধার্মিক ছিলেন কিনা, প্রচণ্ড ধার্মিক ছিলেন, সেটা পয়েন্ট না। আমি আমার পার্সোনাল লেন্স দিয়ে, আমার পার্সোনাল ভ্যালু সিস্টেম দিয়ে যদি দেখি, আমি জানি না আপনাদের ভ্যালু সিস্টেম বা আপনাদের পার্সোনাল লেন্স নিশ্চয়ই আলাদাই হবে, বাট আমি আমার পার্সোনাল লেন্স দিয়ে যদি বলতে চাই, যে মানুষটা এটা বলে যে আমি ফকির, আমি জাস্ট ধর্মের জন্য শাসন করছি, অথচ দেখা যাচ্ছে যে তার যত যত ঘটনা বা তার যত যত অ্যাকশনস, সেগুলো সবই যথেষ্ট নৃশংস এবং সবই পাওয়ারের জন্য। তো তার মানে তো তার আসল উদ্দেশ্য ধর্ম প্রতিস্থাপন নয়। মানে যদি আমার লেন্স দিয়ে আমি ভাবতে যাই, এটাকে একটু অন্যভাবেও দেখা যায় কিন্তু অরুণাভ। কিভাবে? ধর্ম মানুষকে কতটা অন্ধ করে দিতে পারে এটাও হতে পারে। একদমই। অরঙ্গজেবের ব্যাপারে এটা কেউ কোনো, তাকে যারা লিখেছেন তার সম্বন্ধে, তারা কেউ এটা বলেন যে পুরো ব্যাপারটা প্রিটেন্স ছিল, এটা কেউ বলেননি। কিন্তু অরঙ্গজেব সুলতান হতে চাইতেন ভারতবর্ষের, ধর্মের জন্যই চাইতেন, এবং তিনি প্রচণ্ড ধার্মিক ছিলেন। কিন্তু ধার্মিক হওয়াটাই একজন ভালো রাজা হওয়ার ক্রাইটেরিয়া হতে পারে না। বা ধার্মিক হলেই এটা ভালো মানুষ হয়ে যাবে, সেটাও কোনো পয়েন্ট না। কারণ হচ্ছে তার রাজত্বতে শুধু মুসলিম অধ্যুষিত না, খ্রিশ্চান রয়েছে, বৌদ্ধিস্ট রয়েছে, হিন্দু রয়েছে। তাদের প্রতি তার বিহেভিয়ার কেমন ছিল সেটা ইম্পর্টেন্ট। যেমন ধর জিজিয়া তো চালু করেছিলেন। জিজিয়া হচ্ছে অহিন্দুদের থেকে একটা ট্যাক্স নেওয়া, যেটা আকবরের সময় সরিয়ে দেওয়া হয়েছিল, সেটা ইনি রিইনস্টেট করেন। তখন দিল্লিতে বেশ একটুখানি মানে ঝামেলাও হয়, সেটাকে নির্মমভাবে দমন করা হয়। সতনামি বলে একটা গ্রুপ, সতনামীদের একটা লড়াই হয়। শিখদের গুরু গোবিন্দ সিং লড়াই করেন,
এগুলো সমস্ত নির্মমভাবে দমন করা হয়, জিজিয়াটা থেকে যায়। উনি আবার ওই জিনিসটাকে খুব আয়রন ফিস্ট দিয়ে করেছিলেন যে নতুন কোনো মন্দির আর যেন প্রতিষ্ঠা না হয় এবং রিপেয়ারও না হয়। তো সেই আইনের বলবতে বহু সংখ্যক প্রায় 300-400 মতন উজ্জয়নে 300 মন্দির ভাঙা হয়, সোমনাথ মন্দির ভাঙা হয়, এবং উনি ওনার ফরমান রয়েছে যেখানে উনি বলেন যে মন্দির ভেঙে নিয়ে এসে সমস্ত জামা মসজিদের স্টেপস, সিঁড়ি তার নিচে রেখে দাও যাতে তার উপরে মানুষ চলাফেরা করে, এটা ওনার ফরমান রয়েছে। হ্যাঁ, তো সেটা তো মানে আমি বলছি যে দেখ, তোর হিন্দু হিসেবে খারাপ লাগতে পারে, না হিন্দু হিসেবে বলছি না, আমি বলছি যে যে কোনো মানুষ হিসাবে, যে ধর যে কোনো অন্য মানুষ, আমি ধর্মের কথা বলছি না, যে কোনো অন্য মানুষের ইমোশনকে হার্ট করা, সেটা যে কোনোভাবেই হোক, সেটা ধর্মর জায়গা থেকে হতে পারে, সেটা তাদের এই যে জিজিয়া ট্যাক্সের জায়গা থেকে হতে পারে। ট্যাক্স কালেকশনের তো কোনো মানেই হয় না যে অন্য ধর্মের লোক ট্যাক্স দেবে, এটা ইটসেলফ একটা অদ্ভুত জিনিস না? তো সেখানে আমার হিন্দু হিসেবে শুধু খারাপ লাগবে তা নয়, বা আমি ধর্মের জায়গা থেকে খারাপ লাগার কথা বলছি না। অ্যাকশনস ওয়ার নট ভেরি, মানে কি বলবো, হিউম্যান অ্যাকশনস নয় এগুলো আমার বলে মনে হচ্ছে। এটা আমার পার্সোনাল বক্তব্য, এবার অন্য বিভিন্ন লোকের বিভিন্ন জিনিস মনে হতেই পারে। তো আমরা বলছি যে এই যে জিনিসগুলো হচ্ছে সত্যি কথা আর কি, তার মধ্যে এগুলো হচ্ছে রয়েছে। তবে উনি আবার প্রচণ্ড হাম্বলও ছিলেন, লোকের জন্য ভালো কাজ যে করেননি এমন নয়, রাষ্ট্রের জন্য। ওই বললাম যে একটা টাকাও নিজে নিতেন না, ফলে এটাও ঠিক যে করাপ্ট না হওয়াটাই যে ভালো রাজা হওয়ার গুণ তাও নয়, একেবারেই ঔরঙ্গজেব করাপ্ট ছিলেন না, এই অপবাদ তার নামে নেই। সেদিক থেকে এসব চলছে, এবং ঔরঙ্গজেবের যতটা উনি তোর শক্ত ছিলেন হিন্দুদের প্রতি, মুসলিমদের প্রতিও ছিলেন কিন্তু স্ট্রিক্ট। বললাম যে গোড়া দাড়ি কতটা, হ্যাঁ দাড়ি কতটা থাকতে পারবে কি পারবে না, নিজের আমির ওমরাদের কাউকে মানে গোড়ালির নিচে যদি পড়ে তার শাস্তি হবে। হ্যাঁ, মুসলিম মহিলারা কেউ মানে বলেছিলেন যে চাপা চোগা চাপকান টাইপের যে ড্রেস, এগুলো যেন মুসলিম মহিলারা না পরে, তাদের ঢিলে ঢালা সালোয়ার পরতে হবে, এগুলো সব ফরমান। হিন্দুদের ব্যাপারে যেমন পালকি চড়া নিষিদ্ধ হয়ে গেছিল, হিন্দুদের ঘোড়ায় চড়া নিষিদ্ধ হয়ে গেছিল, কেন? সম্মানীয় জায়গা না ওগুলো। তো এসব উনি করেছেন। তো মুসলিমরাও যে একেবারে, আর ভারতবর্ষে ঔরঙ্গজেব আসার আগে অবধি ইটালিয়ান বা অন্যান্য ইউরোপিয়ান এরা বলেন যে ভারতবর্ষে মদ্যপান করে না এরকম লোক খুব কম আছে, বিশেষত আমির ওমরাদের মধ্যে। সেটা উনি ব্যান করলেন, মদ্যপান ব্যান। হ্যাঁ, কারণ ইসলামে তো সেটা হারাম, কুরআন অনুযায়ী। হ্যাঁ, নিজে কখনো মদ্যপান কখনো করেনি। তবে একটা প্রেম হয়েছিল ঔরঙ্গজেবের একটি হিন্দু মেয়ের সাথে জেনাবাদে, এটা রাজা হওয়ার আগে। জেনাবাদে একটি হিন্দু মেয়ের সাথে তার প্রেম হয়ে যায়, হীরাবাই নাম। তার মানে প্রভাবে সে খুব সুন্দর গাইতো, তার প্রভাবে প্রায় কিন্তু এই সমস্ত জিনিস ছেড়ে দিচ্ছিলেন ঔরঙ্গজেব। কিন্তু হীরাবাই মারা যান, আবার ঔরঙ্গজেব ফিরে আসেন। তারপর থেকে জীবনে কোনো মানে মহিলা সঙ্গ বা নারী মহিলা সংসর্গের উপরে খুব একটা ওনার হারেম টারেমের ওই রকম ব্যাপারটা ছিল না জাহাঙ্গীর শাহজাহান, যেহেতু ধর্ম তার প্রধান ভিত্তি ছিল। এটার নেই। মিউজিক ব্যান হয়ে যায়, হ্যাঁ, কারণ মৌসিকি, হ্যাঁ তোর হ্যাঁ মিউজিক ব্যান হয়ে যায়। কবিতা ওনার একেবারে মনে হতো এগুলো বাজে কাজ, এবং ওনার শিক্ষকদেরকেও যথেষ্ট তিরস্কার করেছেন উনি নিজের জীবনে, যে কি শিখিয়েছেন আপনারা আমাকে, এগুলো তো আমার প্রয়োজন ছিল না শেখার, আমি তো ধর্ম শিখবো আর যুদ্ধ শিখবো, এটুকু হলেই আমার হয়ে যায়। আপনারা আমাকে দর্শন শিখিয়েছেন, আপনারা আমাকে গ্রামার শিখিয়েছেন, লিটারেচার শিখিয়েছেন, এগুলো তো কোনো কাজের কথা নয়। তিরস্কার করেছেন, আর জীবনে যেন মুখ না দেখি। এক পুরনো ছোটোবেলার টিচার, উনি যখন বাদশাহ হয়েছেন, পুরনো এক ছোটোবেলার টিচার এসেছিলেন ওনার কাছে, গুরু মানে সেই টিচারই বলবো আর কি, শিক্ষক, বাবা খুব ভালো হয়েছে, তুমি রাজা হয়েছো, কিছু একটুখানি ব্যাপারটা কিছু মানে একটু হয়তো পটৌকন ইত্যাদি, তখন সবার সামনে অপমান করেননি, পরে ডেকে নিয়েছেন, নিয়ে বলছেন যে তোমার মুখ না দেখি আমি তোমার কোনোদিনও, কারণ তুমি আমাকে যা শিখিয়েছো এগুলো আমার কাজের না। তুমি আমাকে লিটারেচার শিখিয়েছো, আর দর্শন শিখিয়েছো, আর অন্য ধর্মের কথা শিখিয়েছো, আরবি ফার্সির গ্রামার শিখিয়েছো, এগুলো আমার কোনো কাজে লাগবে? আমাকে তো শুধু কোরআনটা শেখাতে আর যুদ্ধ করা শেখাতে, সেটুকুই আমার কাজে লাগবে।
এই ছিলেন অরঙ্গজেব বেসিক্যালি। অরঙ্গজেব এতটাই, এবং কিন্তু ওই গোঁড়া মুসলিমদের মধ্যে কিন্তু অরঙ্গজেবের একটা প্রচণ্ড পপুলারিটি ছিল। মনে করা হতো যে অরঙ্গজেবের মধ্যে একেবারে প্রায় জাদুবিদ্যা আছে। আরেকজন এই সময় উঠে আসেন যার কথা না বললে পরে অরঙ্গজেবের ইতিহাসটা শেষ হয় না, সেটা হচ্ছে শিবাজি। হ্যাঁ, বলছিলি শিবাজির কথা বলা উচিত এখন। মারাঠারা দীর্ঘকাল ধরে, ওই মালিক আম্বরের কথা আমরা বলেছিলাম আগের এপিসোডে, একদম সেই সময় থেকে বা তারও একটু আগের সময় থেকে মারাঠারা মার্সেনারি ফোর্স বা ভাড়াটে সৈন্য হিসেবে কাজ করত, মূলত বিজাপুর, গোলকোন্ডা এই 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 রাজত্বগুলোর আন্ডারে। এবং এবং তারা খুব, মারাঠা কিন্তু কোনো জাতি নয়, মহারাষ্ট্রিয়ান এবং মারাঠা এক নয়। হ্যাঁ হ্যাঁ ঠিক। মারাঠারা একটি জাতীয় নয়, মূলত যেটাকে সেই অর্থে দলিত বা লোয়ার কাস্ট বলা হয় বা শূদ্র বলা হয়, তাদেরই বেশিরভাগ, এবং কিছু অন্যান্য মিলে মারাঠাদের হচ্ছে এই গ্রুপটা মারাঠা, যারা বিজাপুর এবং গোলকোন্ডার রাজাদের হয়ে লড়াই করতেন। শিবাজির বাবা শাহজি ভোসলে ছিলেন এরা। তিনি ওই বিজাপুর গোলকোন্ডার হয়ে লড়াই করতেন এবং একসময় বেশ শক্তিশালী হয়ে ওঠেন। তার ছেলে শিবাজি প্রাথমিকভাবে শিবাজি কিন্তু চাইতেন যে আমি হয়ে উঠি, বেসিক্যালি শক্তিশালী হয়ে উঠি। ওই যে হিন্দু রাষ্ট্র হেন তেন, এগুলো অনেক পরের গল্প। প্রাথমিকভাবে শক্তিশালী হয়ে উঠি। আদিল শাহ ছিলেন তখন ওই বিজাপুর গোলকোন্ডার বেসিক্যালি, বা বিজাপুর হবে, আই এম নট এক্স্যাক্টলি শিওর, সেখানকার রাজা। শিবাজি এক নাগারে ওই গেরিলা ওয়ারফেয়ার করে করে জায়গা জায়গা লুট করে চলেছেন। শিবাজির ফোর্সের, আমরা অ্যানার্কিতেও কথা বলেছি, শিবাজির কাছে তার আর্মি কস্ট নয়, শিবাজির কাছে তার আর্মি হচ্ছে ইনকামের রাস্তা। কারণ এই শিবাজির সময় থেকে মূলত তার ফোর্সরা যেখানেই যায় সেখানে লুটতরাজ করে, সেটাই এদের মূল ইনকাম। এই করে করে এরা আদিল শাহের নামে করছি, আসলে করছে না, আস্তে আস্তে শক্তিশালী হয়ে উঠতে 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 একটা সময় গিয়ে শিবাজি রায়গড়, যেটা এখন মধ্যপ্রদেশের, সে ছত্তিশগড়ের, সেখানে রায়গড়ে তার ফোর্ট তৈরি হয়ে যায় এবং সেটা তার মূল জায়গা আর কি। আদিল শাহের নামে সে রায়গড় ফোর্ট দখল করে নিচ্ছে এবং জায়গায় জায়গায় এই লুটতরাজ করে করে একটু 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 করে এরিয়া কিন্তু বাড়িয়ে চলেছে। এটা অরঙ্গজেবেরও পছন্দ হচ্ছে না, আদিল শাহেরও বুঝতে পারছে এটা ঠিক নয়। আফজল খাঁকে পাঠানো হলো, আদিল শাহের লোক আফজল খাঁকে পাঠালো, শিবাজিকে ম্যানেজ করো, সন্ধি করো ওর সাথে। আফজল খাঁ এসে খবর পাঠালেন যে সন্ধি করতে হবে, নইলে কিন্তু আমরা অ্যাটাক করব। বলেছিলাম যে অরঙ্গজেব এবং শিবাজি অনেকটা একরকম ছিলেন। কীরকম? অরঙ্গজেব বললেন, হ্যাঁ সন্ধি তো করবই, আমি সন্ধি করতে আসছি বিকেলবেলায়, আপনি থাকবেন, আমরা সন্ধি করব। তা একটা ফোর্সকে পাঠালেন যে আফজল খাঁর বাকি ফোর্সকে এদিকে আসতে দিও না, এবং উনি গেলেন, গিয়ে ছল চাতুরি করে, আফজল খাঁর সাথে কোনো বিরাট লড়াই হয়নি, তার তাঁবুতে ঢুকে তাকে ওই বাঘনখ, খুবই একটা আছে, বাঘনখ দিয়ে তাকে মেরে ফেললেন আফজল খাঁকে। এই ঘটনাটাতে শিবাজির একটা প্রচুর নাম হলো এবং মোটামুটি এটা চাউর হয়ে গেল যে শিবাজি না ম্যাজিক জানে, ও জাদু করেই লড়ে ফেলতে পারে। আফজল খান মতন একটা লোক, তাকে এইভাবে চট করে কীরকম করে মেরে ফেললো আমরা বুঝতে পারলাম না। শিবাজির নাম ছড়িয়ে গেল চারদিকে। জয় সিং, যে শিবাজির অরঙ্গজেবের সেই বড় সে এসে গেল শিবাজিকে দেখতে, মানে তার সাথে সন্ধি করতে। তো শিবাজি ধীরে ধীরে বড় হয়ে উঠছে এভাবে, ছোটো 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 লড়াই করে, কখনও ডাইরেক্ট লড়াই করেননি। শিবাজির ফোর্স এবং অরঙ্গজেবের ফোর্স, শিবাজির ফোর্স এবং আদিল শাহের ফোর্স ডাইরেক্ট সম্মুখ সমরে কখনো এরা আসেইনি। যখন এসছে শিবাজি পালিয়ে গেছেন, কারণ শিবাজির পদ্ধতিটাই হচ্ছে গেরিলা ওয়ারফেয়ার এবং লুটতরাজ করে জায়গা জেতা। তার ধীরে ধীরে টেরিটরি বাড়িয়ে গেছে। তো একটা সময় হলো শিবাজি চাইতেন যে আমি তো হচ্ছি, কিন্তু এখনও সবাই আমাকে না ডাকাত এসবই বলছে, আমার দরকার একটা রয়্যাল একটা মানে একটা হাত থাকতে হবে। জয় সিং বললেন যে অরঙ্গজেব এই হাতটা তোমাকে দিতে রাজি আছে, কিংস হ্যান্ড। হ্যাঁ, কিংস হ্যান্ড মানে রাজার আন্ডারে আমি কাজ করছি, আমি ইন্ডিপেন্ডেন্ট, একটা মানে কি বলবো, লেজিটিমেসি পাওয়া যাবে। হ্যাঁ, তো অরঙ্গজেবকে ডেকে পাঠানো হলো দিল্লিতে, আগ্রায়, কারণ অরঙ্গজেব আবার আগ্রায় চলে এসেছে।
শিবাজিকে ডেকে পাঠানো হলো। শিবাজিকে ডেকে পাঠানো হলো আগ্রায়, কারণ অরঙ্গজেব আগ্রাতে চলে এসছেন, তার ক্যাপিটাল আগ্রাতেই। শিবাজি ভাবলেন যে আমি তো এত কিছু করে এসেছি দাক্ষিণাত্যে, কারণ দাক্ষিণাত্যটা অরঙ্গজেবের পক্ষে একটা প্রবলেমই ছিল চিরকাল। এত কিছু করেছি, আমি তো বিরাট সসম্মানে আমাকে এখানে আনা হবে। গিয়ে দেখলেন যে অরঙ্গজেবের দিওয়ানে খাস, যেটা অরঙ্গজেবের দিওয়ানে খাসে ওকে পাত্তাই দিচ্ছে না কেউ, এবং ওকে বললেন যে ঠিক আছে, কেউ একজন বললেন অরঙ্গজেবকে যে শিবাজি আমাদের ওদিককার ওয়েস্টার্ন ঘাটের, ও এসছে, ও তো একটা কথা হয়েছিল। তো ওকে বললেন যে ঠিক আছে, ওকে 5000ই মানসবদার দাও, বানিয়ে দাও, 5000ই মানসবদার হচ্ছে শিবাজি ভেঙে পড়লেন। দিওয়ানে খাস থেকে বেরিয়ে নাকি মানে বলে যে উনি হাপুসননে কাঁদছেন যে এটা আমাকে অ্যাটলিস্ট 7000ই মানসবদারি দিলে পরে হতো ব্যাপারটা। উচ্চস্বরে কাঁদছেন উনি, এটা অরঙ্গজেবের কানে গেল, ওনার ব্যাপারটা ভালো লাগলো না। আমি দিয়েছি 5000ই মানসবদার, আবার কথা, ওনাকে গৃহবন্দী করে রাখলেন। শিবাজিকে গৃহবন্দী করা হলো, শিবাজি এবং তার ছেলে শম্ভুজি দুজনকেই গৃহবন্দী হয়ে আছেন। শিবাজি বুঝতে পারছেন যে আমার এখান থেকে বেরোনো দরকার। কিভাবে বেরোবে? হঠাৎ শিবাজি বললেন আমি অসুস্থ হয়ে পড়েছি, আমার খাবার দাবার বাইরে থেকে আসতে হবে, কিছু বিশেষ খাবার দাবার। তো সেগুলো টকরিতে ভরে ভরে প্রতিদিন আসতো। কিছুদিন চেক করা হলো, তারপরে যেমন হয় আর কি, প্রতিদিন যদি একই জিনিস আসতে থাকে, বারবার গার্ডরা চেক করছে, দেখছে ও তো ফলা দিয়ে আসছে, তারপরে চেক করা বন্ধ হয়ে গেল। যেদিন চেক করা বন্ধ সেদিন শিবাজি ওই টকরিতে করে পালিয়ে গেলেন। টকরিতে করে পালিয়ে গেলেন? হ্যাঁ, শিবাজি বুঝি টকরিতে করে পালিয়ে গেলেন। বাহ। 2 দিন যাবত বুঝতেই পারেনি মুঘলরা যে শিবাজি নেই। যখন ফলাদ খানকে বলা হলো যে শিবাজি নাকি পালিয়ে গেছে, ওকে দেখা গেছে অন্যখানে, বলে না এই তো টেন্টে আমার সামনে রয়েছে, ও তো ফল আসছে 2 দিন ধরে। পরে গিয়ে দেখে যে ওর আরেকজন ওর মতনই দেখতে একজন আছেও শুয়ে, বলে না শিবাজি আছে এখানে, কিছু ব্যাপার না এরকম। পরে বোঝা গেছে যে না, এটা তা নয়। আচ্ছা। তখন শিবাজির আরও নাম ডাক ছড়িয়ে পড়লো যে এ তো আসলেই ম্যাজিক জানে। মানে অরঙ্গজেবের গৃহবন্দী অবস্থা থেকে নেই হয়ে যাওয়া, কারণ কেউ বুঝতে পারেনি কীভাবে পালিয়েছে। পরে তো ইতিহাসবিদরা লিখেছেন যে ওই ফলের টুকরিতে পাঠিয়েছেন, যে একই সময় 2 জায়গায় শিবাজি, টেন্টের ভেতরেও শিবাজি, আবার বেনারসেও শিবাজি, আলাদাই ব্যাপার। পিসি সরকার। হ্যাঁ, তো শিবাজি শম্ভুজিকে কবি কলশ বলে একজনের কাছে রেখে উনি অনেক ঘুর পথে এসে রায়গড় আবার পৌঁছলেন যখন, তখন শিবাজির একটা আলাদাই অবস্থা আর কি। মানে চারদিকে নাম হয়ে গেছে, শিবাজিকে আর লড়াই করতে হচ্ছে না, শিবাজির নাম শুনলে পরেই লোকে আত্মসমর্পণ করে দিচ্ছে। শিবাজি বলছেন কিন্তু আমি যে কারণে গেছিলাম যে আমার একটা লেজিটিমেসি হোক, সেটা তো হয়নি। এবার বেনারসের গগভট বলে একজন ব্রাহ্মণকে উপটোকন দেওয়া হলো। সে এসে এটা বলল যে শিবাজি মানে গড সেন্ড, এই যে অরঙ্গজেবের শাসন চলছে এবং হিন্দুদের ওপরে এত জিজিয়া করে অত্যাচার চলছে, এ থেকে বাঁচাতে পারবে শিবাজি হচ্ছে ছত্রপতি, ভগবান পাঠিয়েছেন শিবাজিকে এই লড়াইটা আমাদের হয়ে লড়ার জন্য। তো সেই থেকে শিবাজি হচ্ছে হিন্দুদের রাজা হয়ে ছত্রপতি শিবাজি মহারাজ হয়ে উঠলেন। তার আগে অবধি, এবং এটা শিবাজির ক্যারিয়ারের বেশ শেষের দিকের ঘটনা, কিন্তু অমনি ডিরেক্টলি কিছুই হয়নি। শিবাজিও বহুবার সন্ধির জন্য অরঙ্গজেবের সাথে গেছেন, এমনি একেবারেই লড়াইটা ওদের সাথে সম্মুখ সমরে কখনো লড়াই হয়নি। আর ওটা করতে চেয়েছেন কি না, শিবাজি কখনো চাননি। এবং মুঘল ফোর্স ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিল শিবাজির থেকে, কারণ শিবাজি উৎপাত তো করছেনই, ক্ষতি তো করছেন, যে জায়গা তো নিয়েই নিচ্ছেন, কিন্তু ওই গেরিলা আক্রমণ করছেন, ডাইরেক্ট অ্যাকশনে আসছেন না কখনো। এটা ছিল শিবাজির পার্ট। তো অরঙ্গজেব শিবাজি মারা যাওয়ার পরে বলছেন ওই মানে এই কাফিরের জন্য আমি কি আর বলবো, এ কোনোদিন আমার সাথে যুদ্ধও করলো না, কিন্তু এই পার্বত্য মুশিক আমাকে কষ্ট অনেক দিয়েছে। কষ্ট দিয়েছে, তার মানে প্রচুর কষ্ট দিয়েছে, কারণ অরঙ্গজেবের শাসনের শেষ 26 বছর অরঙ্গজেব আগ্রা দিল্লি ফিরতেই পারেননি, দাক্ষিণাত্যেই পড়ে থাকতে হয়েছে। তার মূল কারণ হচ্ছে শিবাজি এবং মারাঠা। তো শিবাজির পরে শম্ভুজি রাজা হন, এবং শম্ভুজির মধ্যে সেই ক্যাপেবিলিটি ছিল না। শম্ভুজি বরং অনেক বেশি অরঙ্গজেবের মতোই রিলিজিয়াস বিগট ছিলেন অন দ্য আদার সাইড।
শম্ভুজি ওয়াজ দ্য হিন্দু অরঙ্গজেব সেইভাবে বলতে গেলে, কিন্তু শম্ভুজিকে ক্যাপচার করা হয়, তার চোখ খুবলে নেওয়া হয়, মুঘলরা করে। তারপরে মারাঠারা একটু দ্বিধাবিভক্তই থাকে, তার আরও বেশ কিছু পরে মারাঠারা অ্যাকচুয়ালি একত্রিত হয়। মারাঠাদের যে সমস্ত ভারতে যে মারাঠা প্রতিপত্তি, সেটা কিন্তু অরঙ্গজেবের মারা যাবার পরের প্রতিপত্তি। মানে আমরা যে পরে পুনেতে যে ওদের পেশোয়া টেশোয়া এসব হয়ে যে ব্যাপারটা হয়, এবং ভারতবর্ষ একটা সময় তো ঠিকই ভারতবর্ষের বেশিরভাগটা অংশ মারাঠাদের হাতেই ছিল, এবং ওই তৃতীয় পানিপথের যুদ্ধ তো মারাঠাদের সাথেই হয়, সেখানে হেরেই মারাঠাদের অ্যাকচুয়ালি শক্তিটা হ্রাস পায়। কিন্তু এই যে শক্তি বৃদ্ধিটা, সেটা হয়েছিল কিন্তু মূলত অরঙ্গজেবের পর। তো এই হচ্ছে আমাদের অরঙ্গজেব অনেক বছর বয়সে, 80-র বেশি বয়সে অরঙ্গজেব মারা যান, সাধারণভাবেই মারা যান। এবং অরঙ্গজেবের এই যে দাক্ষিণাত্যে এতদিন পড়ে থাকলেন, এত লড়াই হলো, শিবাজির সাথে লড়াইটা তো খুব সহজ লড়াই নয়। আগে কী হতো, মাঠের এদিকে তুমি এসো, মাঠের ওদিকে আমি আসি, হোক সামনাসামনি, কে বেশি দেখা যাবে, দরও দেখা যাবে। কিন্তু এই প্রতিদিনের লড়াই, গেরিলা ওয়ারফেয়ার, এটা চালিয়ে যাওয়া, এটা খুব ডিফিকাল্ট। তো এই লড়াই করতে করতে ভাড়ারও প্রায় শূন্য হয়ে গেল মুঘলদের। তো এই জন্য অরঙ্গজেবের পর সেভাবে আর মুঘল সাম্রাজ্যটা টিকলো না। প্লাস মুঘল সাম্রাজ্যের যে ওই ভয়ানক রূপ হতে পারে, সেটাও অরঙ্গজেবের আগে কিন্তু কেউ বুঝলেন না, দেখতে পারেননি। মানে ওই এতটা, মানে সব শেষ হয়ে যাওয়া, এতটা স্ট্রিক্ট একটা জায়গা, বিশেষত যেই ভূখণ্ডের অধিকাংশই একটা অন্য ধর্মাবলম্বী, সেখানে তুমি ধর্মের শাসন চালু করে এরকম স্ট্রং হয়ে যাচ্ছ, সেটা অরঙ্গজেবের আমলে যেটা দেখে ফেললো সবাই, তার আগে কেউ দেখেনি। তবে এটা ঠিক যে এখন তো অনেক রকম ন্যারেটিভ তৈরি হচ্ছে, রাজপুতরা কিন্তু সেভাবে কখনো বিরোধিতা করেনি, মানে মুঘল শাসনের অরঙ্গজেবেরই করেনি, বরং বেশ কিছু মন্দির ধ্বংস এবং আক্রমণে রাজপুতরা ডিরেক্টলি ইনভলভ ছিল। যশবন্ত সিং যখন মারা যান, যে যশবন্ত সিংয়ের কথা বললাম, তখন একটা ওই মারোয়ারে কে রাজা হবে সেটা নিয়ে একটা ঝামেলা তৈরি হয়। এক রানী, অনেকেই তার মধ্যে মুসলিম হয়ে যাওয়ার জন্য রাজি হয়েছিলেন, এক রানী তো বলেছিলেন যে আমার এখানে যা মন্দির আছে আমি ভেঙে ফেলছি নিজেই, তাও আমার ছেলেকে রাজা করুন, এটা অরঙ্গজেবকে প্রস্তাবও পাঠিয়েছিলেন। তো কাজেই ওই প্রথমে আমরা যেখান থেকে শুরু করেছিলাম, ক্ষমতার কোনো ধর্ম হয় না। কাজেই সেটা আমাদের মনে হয়, ইতিহাস আমরা পড়ি কেন, ইতিহাস পড়ি তো এটা জানার জন্য যে আজকের দিনে সেটার কি ভূমিকা আছে। আজকের দিনে যদি আমরা মুঘল ইতিহাসের মতন একটা ইতিহাস দেখি, তাহলে এই দুটো জিনিস তো বুঝতেই হবে যে আমরা ধর্মের নামে লড়াই করলে কি হয়, মধ্যযুগীয় ব্যাপারটা কীরকম, আর ক্ষমতার যে কোনো হয় না, মানে ধর্ম হয় না, রং হয় না, সেটা মুঘল যুগ, মুঘল সাম্রাজ্য পতনের কারণ প্রায় এটাই। হ্যাঁ, এবং মুঘল যুগে বৈভব বললাম যে অনেক বেড়েছিল, সেটা যেমন ঠিক, তেমনি মুঘল যুগে ভারতবর্ষ কিন্তু সমগ্র বিশ্বের তুলনায় পিছিয়ে পড়েছিল, এটাও ঠিক। কারণ এরা একদিকে যেমন কবি, সাহিত্যিক, মিউজিকে অনেক অগ্রসর হয়েছে, কিন্তু বিজ্ঞানে অনেক পিছিয়ে পড়ল। ধর যেমন তোকে যদি আমি বলি যে লিওনার্দো দা ভিঞ্চি বা মাইকেলঅ্যাঞ্জেলো, কোপার্নিকাস, এরা কার সময়কার? সেই সময় ভারতবর্ষে কি হচ্ছিল? এরা যখন এই সৃষ্টি করছেন, তখন ভারতবর্ষে কি হচ্ছে? তখন ভারতবর্ষে বাবর। কিন্তু এই দুটো গল্প যদি তুই শুনিস, লিওনার্দো দা ভিঞ্চি, মাইকেলঅ্যাঞ্জেলোর সৃষ্টি এবং গল্প এবং বাবর, দুটো মেলানো যায় না, মনে হয় বাবর অনেক আগের। না, ইনফ্যাক্ট আমার মনে হয়, দেখ, আসলে তো ব্যাপারটা অতদিনের পুরনো নয় না, কিন্তু মনে হয় এটা নাকি একটা, মানে মনে হয় শুনে যেই সময়কার অনেক বেশি প্রাচীন মনে হয়। কিন্তু তার কারণটা আমার মনে হয় তাদের যে ওভারঅল মাইন্ডসেটটা, সেটা খুব প্রাচীন ছিল। ভারতবর্ষ মধ্যযুগে থেকে গেল, হ্যাঁ, ভারতবর্ষ ওই যে বললাম ট্রানজিশনটা হলো না। কারণ যখন অরঙ্গজেব এসব করছেন, তখন নিউটন ইংল্যান্ডে কিন্তু গ্র্যাভিটি আবিষ্কার করছে। সেটা কিন্তু বেশি দিন আগের কথা নয়, সেটা কিন্তু বেশি দিন আগের কথা নয়। কিন্তু নিউটন বললে মনে হয় খুব কাছাকাছি, অরঙ্গজেব বললে মনে হয় অনেক পুরনো। হ্যাঁ, নিউটন এবং অরঙ্গজেব হচ্ছে কন্টেম্পোরারি, শেক্সপিয়ার এবং আকবর কন্টেম্পোরারি,
ভাব, অথচ মনে হয় একবার অনেক পুরনো। হ্যাঁ, তো মুঘল সাম্রাজ্য ওভারঅল এই যে বৈভব ঐশ্বর্য, তাজমহল, দিওয়ানে খাস, সবই ভালো কথা, কিন্তু এবং ইতিহাসকে তো অস্বীকার করা যায় না। আজকে তো আমরা চেষ্টা করছি অনেকে মিলে যে ইতিহাসটাকেই বদলে দেবো। আমাদের ইতিহাস কখনো বদলানো যায়? ওটা আমাদের ঐতিহ্য, ওটাও ইতিহাস, ওটার থেকে আমরা অনেক কিছু শিখেছি বা শিখছি, এখনও শিখে যাব। কিন্তু এটাও ঠিক যে ওটার ভালো ইম্প্যাক্টের সাথে সাথে প্রচুর এই ইম্প্যাক্টটা তো রয়েছে যে আমরা মধ্যযুগে অনেক বেশি দিন থেকে গেলাম। সমস্ত দোষটা ব্রিটিশদের দিয়ে তো লাভ নেই। সেটা ঠিকই, কারণ যদি বৈভবের কথা বলা হয়, বৈভব মানে তো শুধুমাত্র একটা শাসক তার রাজকোষে কত টাকা আছে বা সে কত বড় লোক বা সে কত মানে প্রতিপত্তিশালী, সেটা দিয়ে তো বৈভব ডিসাইড হয় না একটা দেশের। একটা দেশের বৈভব ডিসাইড হয় ওভারঅল কিভাবে লোকজন উঠছে, মানে সেই অর্থে রেনেসা, ইউরোপের রেনেসা, সেই রেনেসা তো অ্যাকচুয়ালি একটা বৈভবের কথা বলে, বরঞ্চ রাদার দেন মোগল সাম্রাজ্যের জায়গাটা আমার মনে হয় অনেকটা পিছিয়েই ব্যাপারটা গেছে। কারণ আরেকটা বিষয় আছে, সেটা হলো গোঁড়ামিটা কোথাও না কোথাও, ধর্ম কোথাও না কোথাও মুঘল সাম্রাজ্যের একটা ভিত্তি থেকেই গেছে। হ্যাঁ, মানে আকবরের সময় সেটা যে যারা চেঞ্জ হয়েছিল, সেটা যদি জাহাঙ্গীরের সময় কন্টিনিউ হতো আরও বেশি করে এবং শাহজাহানের সময়, তাহলে ব্যাপারটা অন্যরকম হতে পারত। দারা শিকোর যদি থাকতেন তাহলে ব্যাপারটা অন্যরকম হতে পারত। তবে কি বলতো, যেমন আমাদের মানুষের জীবন তেমনি ইতিহাস, কি হলে কি হতে পারত সেটা ভেবে কোনো লাভ নেই। যা হয়েছে তা হয়েছে। আমরা এই 5টা এপিসোডে মূলত আমরা এটা তুলে আনার চেষ্টা করলাম যে কি কি ঘটনা ঘটলো এবং সেটাকে আজকের নিরিখে আমরা কিভাবে দেখতে পারি। একটা জিনিস বোধহয় প্রমাণ করা গেছে যে এই মুঘল রাজারা কেউই ইভিল ছিলেন না, আবার কেউই অসামান্য একেবারে মানে মাসিহাও ছিলেন না, যেটা হয় না। আমরা আলোচনা করছিলাম ইতিহাস আমরা কেন পড়ি। ইতিহাস আমাদের আজকের দিনটাকে বুঝতে সাহায্য করে এবং ইতিহাস আমাদের এটাও বুঝতে সাহায্য করে যে যারা ইতিহাসে রয়েছেন, যে চরিত্রগুলো, ওগুলো রক্ত মাংসের মানুষ ছিলেন, ভুল দোষ এবং শ্রেষ্ঠত্ব নিয়েই তারা মানুষ ছিলেন। কেউই প্রশংসা মানে সম্পূর্ণ 100% প্রশংসনীয় নয়, কেউই 100% মানে তাকে ঘৃণা করা যাবে এরকমও জায়গায় কেউ নেই। সবাই নিজের মতো করে সেই সময়কার হিসেব মতো শাসন করেছেন। আমরা যদি তার একজনকেও ফলো করি একদম অন্ধের মতো, আমরা আজকের দিনে ভুল করব। একদমই, কারণ কনটেক্সটটা সম্পূর্ণ প্রথম কথা আলাদা, এবং দ্বিতীয় কথা আমার মনে হয় যে এই পুরো 5টা এপিসোড থেকে আমার কি টেক অ্যাওয়ে যদি বলিস, আমার টেক অ্যাওয়ে হলো, প্রথম কথা হলো মোগল সাম্রাজ্য নিয়ে আমরা যতটুকু জানি বা জানতাম ইতিহাস বই থেকে বা যতটুকু বাইরের পড়াশোনা থেকে, আমি যখন তোর মানে এই বিষয়ে কথা বলতে শুরু করেছি তখন আমি এটাই ভেবেছি যে আমি কিচ্ছু জানি না। এবং তাতে আমি যেটা নতুন করে ভাবার চেষ্টা করলাম, নতুন করে বোঝার চেষ্টা করলাম যে প্রত্যেকটা, হ্যাঁ একদম সত্যি কথা, যে প্রত্যেকটা মানুষ রক্ত মাংসের তো বটেই, প্রত্যেকটা মানুষের নিজের পার্সোনাল সমস্যার মধ্যে দিয়ে তারা গেছেন। অ্যাট দ্য সেম টাইম তারা শাসনের জন্য যা যা করার তা করেছেন, ওনারা করেছেন নিজের মতো করে। একটা জিনিস কোথাও একটা গিয়ে আমি খুব মিস করেছি, সেটা হলো যে স্ট্যাগনেন্ট হয়ে গেছে বলে মনে হয়েছে টাইমটা আমার। থ্রু দিস টাইম আমার মনে হয়েছে যে কিছুই এগোচ্ছে না, মানে সারা একজনের পর একজন আসছেন কিন্তু টাইমটা মনে হচ্ছে না এগোচ্ছে, টাইমটা স্ট্যাগনেন্ট। বাবরের সময়টাও যেরকম ছিল, আমার মনে হচ্ছে অরঙ্গজেবের সময়টাও সেরকমই, পলিটিক্সটাও অলমোস্ট সেরকমই, শাসন করার ধরনও অলমোস্ট সেরকমই। তো এইটা আমার মনে হয় যদি আস্তে আস্তে এই শাসকরা এই দেশটাকে আরেকটু বুঝতেন, এই দেশটাকে আরেকটু ওপেন হার্টেডলি বা আরেকটুখানি সমস্ত কিছুকে একত্রিত করে বা ইনক্লুসিভ একটা শাসন যদি চালানোর চেষ্টা করতেন, তাহলে হয়তো অন্য কিছু হতে পারতো, বাট দ্যাট ডাজন্ট মিন মধ্যযুগ। এবার এইটুকুই মনে হলো আমার, সময়ের স্ট্যাগনেন্সি খুবই মনে হলো, সময়টা স্ট্যাগনেন্ট হয়ে থেকে গেছে। তার বাইরে প্রচুর নতুন জ্ঞান পেলাম। আমি তোকে একটু বলি যে এটা একটা হচ্ছে মধ্যযুগ, হ্যাঁ, তো তার একটা আমরা কথা বলছি। আমার সমস্যা হবে তাদের নিয়ে, যারা আপনারা কমেন্ট করবেন তাদের নিয়ে সমস্যা হবে যারা
এই পুরো ইতিহাসটাকে ধর্মের চোখ দিয়ে দেখবেন। হুম। এবং যারা এটা ডিডিউস করবেন বা ইন্টারপ্রেট করবেন যে আমরা একটি ধর্মের থেকে আছি বলে আমরা এই কথাটা বলছি বা বলছি না, সেটা বোধহয় আমরা বলিনি কখনোই। না, একদমই নয়। তা না হলে পরে শিবাজিকে ডাকাত বলার মতন ধৃষ্টতা বা সাহস, দুঃসাহস আজকের ভারতবর্ষে বসে করতাম না। আর দ্বিতীয় কথা হচ্ছে, যারা এটাও মনে করবেন যে না, যে এরা তো বাইরের লোক ছিল মুঘলরা, তাদের কিছুই বা শ্রেষ্ঠত্ব আমরা বলছি কেন? জাহাঙ্গীর, শাহজাহান, এদের মুঘল ব্লাডের মধ্যে তো ভারতীয় ব্লাড মিশে গেছে। তো কাজেই তারা যে মানে এই যে ধর অরঙ্গজেবকে শাহজাহান পাঠাচ্ছিলেন কান্দাহারে, পারভেজকেও পাঠিয়েছিলেন, কিন্তু এরা যাননি, গিয়ে চলে এসছেন ওখান থেকে। কেন না? ভারতবর্ষ ছেড়ে যাব না। দারা শিকোর ওয়াইফ, দারা শিকো যখন ওভাবে পালিয়ে যাচ্ছেন, নাদিরা বানি বেগম, উনি মারা যাওয়ার সময় ওনার একটা মাত্র ইচ্ছে ছিল যে আপনি পারস্যে যান। সম্ভবত সুইসাইড করেছিলেন নাদিরা বানি বিষ খেয়ে, কারণ এত কষ্ট আর সহ্য করতে পারছেন না। উনি বলেছেন আমার একটাই স্বপ্ন, আমাকে যেন ভারতবর্ষে কবর দেওয়া হয়। তো তাকে লাহোরে, মানে সেই সময়কার ভারতবর্ষের পার্ট, সেখানে তাকে কবর দেওয়া হয়। এটা কি ভারতীয় নয়? এদেরকে অভারতীয় বলে দেবো চট করে, এত বড় সাহসও তো আমার নেই। একদমই তাই। এবং আমার মনে হয় যে এই ভারতীয় অভারতীয়, বাইরের লোক, বাইরের শাসন, এই পুরো বিষয়টা না সারা পৃথিবী জুড়ে। আসলে মানুষের যদি একদম উৎপত্তি স্থলে যাই, তাহলে মানুষ সবসময় মানে কোনো ভূখণ্ড তো কারো না, যদি সেই অর্থে দেখতে হয়। এটা তো আমার জায়গা বলেছি আমরা, তাই জন্য আমাদের হয়েছে। বাট প্রত্যেকটা বাড়ি তো বিভিন্ন রাজা তার শাসন বিস্তার করার জন্য বিভিন্ন জায়গায় গেছে এবং তারপর সেখানে শাসন করেছে। এটা তো সারা পৃথিবীর ইতিহাসই তাই বলে। সো আজকের ইতিহাস থেকেও বা আজকের এই 5টা পুরো সিরিজটা থেকেও আশা করি আমরা নতুনভাবে একটা নতুন একটা লেন্স দিয়ে মোগল সাম্রাজ্যের ইতিহাসটাকে দেখতে পারলাম এবং পরপর এই মানুষগুলোকে আরেকটু চেনার চেষ্টা করলাম। শুধু ইতিহাস নয়, কারণ সত্যি এমন বেশ কিছু জায়গা আছে যেখানে এই লোকগুলোকে খুব নৃশংস মনে হলো, কোনো সময় মনে হলো খুব বর্বর, আবার কোনো সময় মনে হলো ভেরি হিউম্যান, ভেরি মানে একদম নর্মাল আজকের দিনের আমার আপনার মতো কিছু মানুষ, বাট সেই অর্থে তারা রাজা বা তারা শাসক। এই পুরোটা নিয়ে আমার মনে হয় আমরা একটা ওয়াইন্ড আপ করতে পারি। আশা করি আপনাদের এই পুরো সিরিজটা অলরেডি আপনারা বলেছেন আপনাদের খুবই ভালো লেগেছে। আশা করি এই শেষটাতে এসে আমরা যেই কনক্লুশনে পৌঁছলাম সেটাও আশা করি আপনাদের ভালো লাগবে, এবং কীরকম লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং যদি না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের একটা সিরিজে, পরের একটা এপিসোডে। অন্য কোনো জিনিস নিয়ে আমরা কথা বলবো, অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো, অন্য কোনো বই নিয়ে কথা বলবো। আজকের এপিসোড এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণের জন্য স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ নলেজ ইজ পাওয়ার অ্যান্ড পজিটিভিটি ইজ রাইট। টাটা।